টেকনোলজি ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের মডিউল এ, যেখানে আমরা ইন্ট্রোডাকশন টু আইসিটি এবং কম্পিউটার সিস্টেম নিয়ে কথা বলবো। প্রথম কোশ্চেনটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং আইসিটি, মানে যেটাকে আমি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি বলতেছি। সো এটা নিয়ে আমরা বোঝার চেষ্টা করবো। সো এখানে ডেফিনেশনটা কি, এখানে দেখেন কতগুলো টার্ম বলছেন, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি। সো এখানে আমি দুইটা জিনিসকে আমি একসাথে করতেছি, ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজির মাধ্যমে একসাথে করতেছি। তাহলে প্রথম কথা হলো ইনফরমেশনটা কি, ইনফরমেশনটা হলো আমি কি করব, ডেটা স্টোর করে রাখবো। আমি ডেটা স্টোর করব, ডেটা স্টোর করব, প্রসেস করব। আমি রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি ডেটা স্টোর করা প্রসেস করা মানে কি। আমি যদি যেহেতু ব্যাংকের পার্সপেক্টিভে পড়তেছি, ব্যাংক বা নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যখন কেউ যায়, যখন অ্যাকাউন্ট ওপেন করে, তা আমি তাকে অ্যাকাউন্ট ওপেন করে দিচ্ছি। সে অ্যাকাউন্টে যখন টাকা ডিপোজিট করে, আমি ডিপোজিট করতেছি তার অ্যাকাউন্টে, আমি আমি টাকাটা জমা রাখতেছি, যখন সে উইথড্র করে আমি অ্যাকাউন্ট থেকে মাইনাস করতেছি, রাইট? সো মাইনাস করতেছি। তাইলে দেখেন জিনিসটা কি, আমি এখানে ইনফরমেশনের কাজটা করতেছি। ইনফরমেশনের কাজ করতেছি মানে হলো আমি তার নামে একটা অ্যাকাউন্ট ওপেন করছি, তার নাম, সেই টাকা জমা রাখলে আমি এটা হিসাবে রাখতেছি, আমি অ্যাকাউন্টে জমা করতেছি। সে যদি উইথড্র করে ফেলে আমি তার অ্যাকাউন্ট থেকে বাদ দিয়ে দিতেছি, এবং এটা আমি আমার সার্ভারে ডেটা স্টোরেজে আমি স্টোর করে রাখতেছি। সো এটা হলো আমার ইনফরমেশনের কাজ। কে করতেছে ইনফরমেশনের কাজটা? টেকনোলজির মাধ্যমে করতেছি আমি। আমি তো এটা খাতায় লিখেও করতে পারতাম, বাট খাতায় লিখে করি না, আমি টেকনোলজির মাধ্যমে আমি কি করতেছি, আমি তার, আমার ক্লায়েন্টের ইনফরমেশনটা আমি স্টোর করতেছি প্লাস প্রসেস করতেছি। প্রসেসটা কিভাবে করলাম, এই যে সে জমা দিছে, আমি তার অ্যাকাউন্টে জমা করলাম, যখন সে উইথড্র করছে তখন আমি তার অ্যাকাউন্ট থেকে আমি মাইনাস করে বাকিটা জমা রাখলাম। এই যে ক্যালকুলেশনের কাজটা করতেছে, এটা হলো আমার প্রসেস। তাহলে আমরা শিখলাম। এবার আসি তাহলে কমিউনিকেশনটা কি। কমিউনিকেশনটা হইলো আমার, দেখেন আমি, আমার ব্রাঞ্চ হলো 150টা ব্রাঞ্চ। ধরেন একটা এ, একটা বি, একটা ব্যাংক, বি একটা ব্যাংক, তার 150টা ব্রাঞ্চ আছে। তো আমি এখন অনলাইনের যুগে আমি কি করতে পারি, 150টা ব্রাঞ্চে যে কোনো ব্রাঞ্চ থেকে আমি টাকা উইথড্র করতে পারি, ঠিক আছে? তারপর আমি যে কোনো এটিএম বুথ থেকে আমি টাকা উইথড্র করতে পারি। সো এখানে আমি এ বি, আমার ধরেন এ একজন ব্যক্তি, তার একটা অ্যাকাউন্ট আছে ধরেন গুলশান ব্রাঞ্চে, বাট আমি গুলশান ব্রাঞ্চে অ্যাকাউন্ট ওপেন করছি, বাট আমি যে কোনো ব্রাঞ্চ থেকে টাকা উইথড্র করতে পারতেছি, যে কোনো এটিএম বুথ থেকে টাকা উইথড্র করতে পারতেছি। এটা কেমনে পসিবল হচ্ছে? পসিবলটা হচ্ছে এই আমার এই বি ব্যাংকের আমার ডেটা সেন্টার যে আছে, অথবা আমার আমার ডেটা সেন্টার যে আছে, ওই ডেটা সেন্টারের সাথে আমার 150টা ব্রাঞ্চ কানেক্টেড, আমার সবগুলো এটিএম বুথ কানেক্টেড। কিন্তু আমার ব্যাংকের এটিএম বুথ না, আমার অন্যান্য ব্যাংকের এটিএম বুথের সাথে আমি, আমার কানেকশন আছে। সো সেই যখন আমার এটিএম কার্ড নিয়ে টাকা তুলতেছে, সো আমার আমার ডেটা সেন্টারে, আমার সার্ভারে হিট করতেছে, সার্ভারে, ডেটা সেন্টার না তো, সার্ভারে হিট করতেছে, ঠিক আছে? আমার সার্ভারে তার নামে যে অ্যাকাউন্ট আছে ওইখানে হিট করতেছে। সো আমি এভাবে তাকে ফেসিলিটেট করতে পারতেছি এটিএম বুথের মাধ্যমে টাকা তুলতে। তো এটা এখানে কমিউনিকেশন হচ্ছে না? একটু চিন্তা করে দেখেন তো, এখানে কিন্তু কমিউনিকেশন হচ্ছে। কার সাথে কার কমিউনিকেশন হচ্ছে? আমার বি ব্যাংকের তার সার্ভারের সাথে তার সবগুলো এটিএম বুথের কমিউনিকেশন হচ্ছে, সবগুলো ব্রাঞ্চে কমিউনিকেশন হচ্ছে, এবং আমার অন্যান্য ব্যাংকের এটিএম বুথের সাথেও তার কমিউনিকেশন হচ্ছে। সো এটা কেন সম্ভব হয়েছে? টেকনোলজির কারণে। তো এটা হলো আমার, এটাকে আমি বলতেছি ইনফরমেশন এবং কমিউনিকেশন টেকনোলজি। দেখি তো থিওরিটিক্যালি আমার কথাগুলোই বলছে কিনা। আইসিটি ইন্টিগ্রেট কম্পিউটিং অ্যান্ড টেলিকমিউনিকেশন টেকনোলজি ফর ম্যানেজিং ইনফরমেশন। ইটস ইনক্লুড কম্পিউটিং, স্টোরিং, ট্রান্সমিটিং এবং রিট্রাইভিং ডেটা। আমি সবগুলোর কথা অলরেডি বলে ফেলছি। সো এটার কম্পোনেন্ট গুলা কি কি, আমি আইসিটির জন্য আমি কি কি কম্পোনেন্ট ইউজ করে থাকি? আমি কম্পিউটিং টেকনোলজি ইউজ করে থাকি, আমি যে যোগ বিয়োগ করতেছি আমি যোগ বিয়োগের টেকনোলজি ইউজ করে থাকি। আর কি টেকনোলজি ইউজ করে থাকি? টেলিকমিউনিকেশন ডিভাইস ইউজ করে থাকি, টেলিকমিউনিকেশন ডিভাইস ইউজ করে থাকি, ঠিক আছে? সো কম্পিউটিং মানে শুধু যে যোগ আর বিয়োগ তা না, এখানে আমি আরো ইউজ করে থাকি, কম্পিউটার ইউজ করে থাকি, সফটওয়্যার ইউজ করে থাকি, অ্যাপ্লিকেশন এগুলো ইউজ করে থাকি। তো এই ছিল আমার ইনফরমেশন টেলিকমিউনিকেশন টেকনোলজির কথা। সো আমরা একটু ডিফারেন্সটা দেখবো, শুধু ইনফরমেশন টেকনোলজির সাথে আমার ইনফরমেশন এবং টেলি কমিউনিকেশন টেকনোলজির ডিফারেন্সটা পড়বো। তো আমরা ডিফারেন্স অলরেডি পড়ে আসছি, রাইট? আমার মেইনলি এখানে কম্পিউটিং এবং সফটওয়্যারিং এর কাজটা করা হয় আমার ইনফরমেশন টেকনোলজিতে, বাট যেখানে আমার কমিউনিকেশনটা অ্যাড হচ্ছে, আমার কমিউনিকেশনটা যেখানে অ্যাড হচ্ছে ওইখানে আমি কি করি, টেলিকমিউনিকেশনের কাজটা করে থাকি। আমার কমিউনিকেশন অ্যাসপেক্ট, এখানে কমিউনিকেশন অ্যাসপেক্টটাকে লেস এমফাসাইজ করা হয়, বাট এখানে স্ট্রংলি এমফাসাইজ করা হয়। প্রাইমারিলি ইউজ হলো স্টোরিং এবং প্রসেসিং করার জন্য। এখানে ডেটা শেয়ারিং এর জন্য আমার কমিউনিকেশন টেকনোলজিটা খুবই দরকার। হার্ডওয়্যার এবং সার্ভার, আমার এখানে ইউজ হয় সার্ভার, কম্পিউটার এবং ডেটা সেন্টার। এখানে ইউজ হলো সার্ভার, কম্পিউটার, নেটওয়ার্কিং, নেটওয়ার্কটা ইউজ হয়। হ্যাঁ, নেটওয়ার্ক শব্দটা নতুন যোগ হয়েছে, নেটওয়ার্কটা ইউজ। তো আপনি বলতে পারেন যে আমার 150টা ব্রাঞ্চের সাথে, আমার এটিএম বুথের সাথে কিভাবে কানেক্টেড আমার সার্ভারটা? নেটওয়ার্কের মাধ্যমে শুধু নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড। আপনি মনে করতে পারেন নেটওয়ার্ক, আমার একটা সময় ধারণা ছিল নেটওয়ার্ক কিভাবে হবে, নেটওয়ার্ক শুধু তার দিয়ে কানেক্ট করে আমি নেটওয়ার্ক বিল্ড আপ করবো, জিনিসটা তা না।
আমি তারের বাইরে আমি কেবল ইউজ না করি, আমি নেটওয়ার্ক বিল্ড আপ করতে পারি। যেমন আমরা ফোনে কথা বলতেছি, সো ফোনে কথা বলতেছি, এখানে কিন্তু তার ইউজ হচ্ছে না, আমি আমার ফোনে এখানে আমি আমি ডিফারেন্ট টেকনোলজি ইউজ করে আমি বিভিন্ন দেশের বাইরেও ফোনে কথা বলতে পারি। সো কি ডিসিপ্লিন, এটা কম্পিউটার সায়েন্সের পার্ট এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর পার্ট। আর কমিউনিকেশনের সেখানে ক্ষেত্রে আমার একটা জিনিস, এটা হচ্ছে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং আছে, তার সাথে সাথে টেলিকমিউনিকেশন ডিসিপ্লিনটা আছে। রোল অফ আইসিটি ইন এনি টাইম ব্যাংকিং, এনি টাইম ব্যাংকিং এ কি রোল প্লে করতেছে আইসিটিটা? আমার এনি টাইম ব্যাংকিং এ, এনি টাইম ব্যাংকিং মানে কি, আমি 24 আওয়ার ইন এ ডে, 7 ডেজ ইন এ উইক, তারপরে আর বলি নাই, আমরা শুধু এদূর জানি তো। আমার 24 আওয়ার ইন এ ডে আর 7 ডে ইন এ উইক যদি হয়, তার মানে আমার কি হবে, আমার বাকিটা অটোমেটিক, আমার 52 উইক, আমি 52 সপ্তাহ আমি অ্যাক্টিভ থাকবো। আর 365 দিনে আমি কি করবো, সার্ভিসটা দিব, বুঝায়, মিনিং এটা বুঝায় আর কি, ঠিক আছে। সো এটার জন্য আমার আইসিটি কি রোল প্লে করতেছে, আমাকে অনলাইন ব্যাংকিং এর সুবিধা দিচ্ছে, আমাকে মোবাইল ব্যাংকিং এর সুবিধা দিচ্ছে, এটিএম ফেসিলিটিস দিচ্ছে, ডিজিটাল পেমেন্ট গেটওয়ে আমার সুবিধা দিচ্ছে, কাস্টমার সাপোর্ট দিচ্ছে, রিয়েল টাইম সিনক্রোনাইজ করার সুযোগ দিচ্ছে, ঠিক আছে। তো আমি দেখছি কিন্তু এখন এখন কিন্তু আপনার এই যে এনপি এসবি কিন্তু পুরা সারা ফ্রাইডে স্যাটারডে তো আমি দেখি যে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যখন ট্রান্সফার করি, আমি ইনস্ট্যান্টলি ট্রান্সফার হয়ে যাচ্ছে। ইম্প্যাক্ট অফ আইসিটি ইন দ্য ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সেক্টর ইম্প্যাক্টটা কি, আমরা একটু আগে বলছিলাম যে এনি টাইম, আপনাকে যদি কোশ্চেন করা হয় এনি টাইম ব্যাংকিং এ কি ইম্প্যাক্ট পড়তেছে, আপনি এই 6টা পয়েন্ট লিখবেন। আর ব্যাংকিং সেক্টরে কি ইম্প্যাক্ট পড়তেছে, এটাও কিন্তু ওইগুলাই, ওই কথাবার্তাই গুলোই, বাট ডিফারেন্ট ভাবে লিখবেন। ব্যাংকিং সেক্টর ইম্প্যাক্টটা কি, আমার কনভিনিয়েন্ট, আমি যে কোনো সময় টাকা তুলতে পারি, স্পিড বাড়াচ্ছে, কস্ট এফিসিয়েন্সির সুযোগ দিচ্ছে, গ্লোবাল রিচ, আমি যে কোনো দেশে বসে টাকা তুলতে পারি। যেমন আমি ইন্ডিয়াতে যাই মাঝে মাঝে, এসসিবি আমি এটিএম কার্ডটা ইউজ করে থাকি। তো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এটিএম কার্ড দিয়ে কিন্তু আমি ইন্ডিয়াতে এটিএম বুথে টাকা তুলতে পারি, রুপি তুলতে পারি। সো আমার এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। এটা কেন সম্ভব হয়েছে, গ্লোবাল রিচের কারণে। কারণ আমি যে এটিএম কার্ডটা ইউজ করতেছি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের, ঠিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, আপনি যে কোনো ব্যাংকের এটিএম কার্ড নিয়ে যদি আপনি বাইরের কান্ট্রিতে যান, আপনি ওইখানে এটিএম বুথে ইউজ করতে পারবেন। রিক্স আমার সাইবার এখন কিন্তু কিছু রিক্সও অ্যারাইজ হয়েছে, আমাকে এতগুলো সুবিধা দিচ্ছে, তার সাথে সাথে কিছু রিক্স অ্যারাইজ হয়েছে। সাইবার সিকিউরিটি থ্রেট ইনক্রিজ, রিস্ক অফ হ্যাকিং এবং ফ্রডের থ্রেট বাড়ছে। যেহেতু আমি এখানে ইন্টারনেট ইউজ করতেছি, আমি নেটওয়ার্ক ইউজ করতেছি, সো নেটওয়ার্ক ইউজ যেহেতু করতেছি, নেটওয়ার্কে ইন্টারাপ্ট করে যে কেউ আমার সাইবার আমার আমার নেটওয়ার্কে এন্ট্রি নিতে পারে, ডেটা প্রাইভেসি ইস্যু, আমার ডেটা ব্রিচ করতে পারে, ঠিক। ইলেকট্রনিক ব্যাংকিং কি সিস্টেমে ইলেকট্রনিক ব্যাংকিংটা করা হয়, প্রথম কথা হলো ইলেকট্রনিক ব্যাংকিংটা কি। সো আমার ব্যাংকিং কিন্তু আমি ম্যানুয়াল ব্যাংকিং হইতে পারে, আমি ব্রাঞ্চে গেলাম, ব্রাঞ্চে গিয়ে বললাম যে আমার অ্যাকাউন্ট থেকে আমি টাকা তুলবো, তো so আমি আমার টাকা দাও, সো সে আমাকে চেক নিলো, চেক নিয়ে টাকা দিয়ে দিল, এটা হইতে পারে। আবার কি হইতে পারে, আমি ইলেকট্রনিক ওয়েতেও ব্যাংকিং করতে পারি। সো আমি যখন ইলেকট্রনিক টেকনোলজিটা ইউজ করি, আমি যখন টেকনোলজি ইউজ করি, ইলেকট্রনিক অথবা নেটওয়ার্ক ইউজ করি, যখন আমি ব্যাংকিং করবো, এটাকে আমি ইলেকট্রনিক ব্যাংকিং বলবো। কিভাবে করি, আমি ইন্টারনেট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং এ কি করতেছি, ইলেকট্রনিক ব্যাংকিং একটা এক্সাম্পল, ইন্টারনেট ব্যাংকিং। আমি আমার পিসিতে গেলাম, পিসিতে গিয়ে আমি আমার ব্যাংকের সার্ভার ধরেন বি ব্যাংকের সার্ভারে গেলাম, গিয়ে আমি ইন্টারনেট ব্যাংকিং এ ইউজার নেম পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে সে আমাকে অ্যাক্সেস দিল, ওইখান থেকে আমি কি করতে পারলাম, আমার বন্ধুর অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারলাম। তো এটা কেন সম্ভব হয়েছে, আমার ইন্টারনেটের মাধ্যমে, যেটা আমার ইলেকট্রনিক ব্যাংকিং এর একটা এক্সাম্পল, ঠিক আছে। সো দেখি বইয়ের ভাষা কি বলছে, কন্ডাক্টিং ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন। সো আমি যদি ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন, ব্যাংকিং মানে কি, ব্যাংকিং মানে হলো ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন। আমি ফাইন্যান্সিয়াল ট্রানজেকশন গুলো যদি আমি কি করি, ইলেকট্রনিক মিন ইউজ করে যদি করি, আমি নেটওয়ার্ক ইউজ করে যদি করি, সাচ এস কম্পিউটার, স্মার্টফোন, এটিএম, তখন এটাকে আমি বলবো ইলেকট্রনিক ব্যাংকিং। এখানে ইলেকট্রনিক ডিভাইস আছে, ইলেকট্রনিক নেটওয়ার্ক আছে, দুইটা ইউজ করে করবো। ইলেকট্রনিক ডিভাইস আমি কম্পিউটার ইউজ করে করতেছি, স্মার্টফোন এবং এটিএম ইউজ করে করতেছি, বাট স্মার্টফোন থাকলে হবে না, তার সাথে আমার নেটওয়ার্কের কানেকশন থাকা লাগবে। ইট অফার কনভেনিয়েন্স ফ্লেক্সিবিলিটি ফর ম্যানেজিং ফাইন্যান্স এনি টাইম এনিহোয়ার। সো 5টা ইলেকট্রনিক ব্যাংকিং এর নাম দেখবো আমরা, কি সিস্টেম গুলো কি কি, কোন কোন সিস্টেমে আমি ইলেকট্রনিক ব্যাংকিং করতে পারি। প্রথমটা আমি বলে ফেলছি যে অনলাইন ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং হতে পারে, এটিএম হতে পারে, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হতে পারে, ক্রেডিট ডেবিট কার্ড ট্রানজাকশন হতে পারে। সো আমি যে যে ভাবেই করি না কেন, সবগুলো ইলেকট্রনিক ব্যাংকিং এর একটা পার্ট। অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ অফ ইলেকট্রনিক ব্যাংকিং। সো ইলেকট্রনিক ব্যাংকিং তো আমার সুবিধাগুলো দেখছি আমি, এটার অসুবিধাগুলো কি কি। আচ্ছা, সুবিধাগুলো আর একবার দেখি। অ্যাডভান্টেজ হলো কনভেনিয়েন্স, আমি যে কোনো সময় 24 আওয়ার ইন এ ডে, 7 ডেজ ইন এ উইক আমি ট্রানজাকশন করতে পারি, এটা স্পিড, আমি সাথে সাথে ট্রানজাকশনটা হয়ে যায়।
ইজি রেকর্ড কিপিং, আমি হিসাব রাখতে সুবিধা, সাথে সাথে হিসাব রাখা যায়। আমার ডিভাইস থেকে আমি ট্রানজাকশন হিস্ট্রি দেখতে পারি, আমার কস্ট, আমার খরচ কম। আমি আজকে খরচ কম কিভাবে, আজকে আমি এটিএম বুথে না গিয়ে যদি কি করতাম, ব্রাঞ্চে যাইতাম, ব্রাঞ্চ হয়তো আমার 2 কিলোমিটার দূরে। তো আমি গিয়ে কি করতে পারতাম, আমার 2 কিলোমিটার দূরে যাওয়ার জন্য আমার কস্ট ইনকাম হইতো। কস্ট দুই রকম হইতে পারে, মানিটারি কস্ট হইতে পারে, টাইম কস্ট হইতে পারে, আমার টাইম নষ্ট হইতো। তাহলে এই দেখলাম আমরা অ্যাডভান্টেজ, সুবিধাগুলা। অসুবিধাগুলা কি কি, আমার সিকিউরিটি রিস্ক, আমার হ্যাকিং, ফিশিং, ফ্রড হইতে পারে। টেকনোলজি ইস্যু, আমার আমার টেকনোলজি এটিএম ডাউন থাকতে পারে, মেল ফাংশন করতে পারে। আমি ধরে নিলাম আমি এটিএম থেকে টাকা তুলবো, আমি ব্রাঞ্চে যাই নাই, বাট আমি এটিএম গিয়ে দেখলাম এটিএম কাজ করতেছে না, তো এটা আমার জন্য সমস্যা। নট ফর এভরিওয়ান, এটা সবার জন্য না, ডিফিকাল্ট টু এল্ডারলি অর নন টেক ইউজার পার্সনের কাছে সত্যি ডিফিকাল্ট। ওভার রিলায়েন্স ইন্টারনেট ইউজ ক্যান ব্লক অ্যাক্সেস। এসএমএস ব্যাংকিং এবং অ্যালার্ট ব্যাংকিং এর ভিতরে ডিফারেন্সটা কি, এটা আমরা জানি। এসএমএস ব্যাংকিং এবং অ্যালার্ট ব্যাংকিং একটু দেখেন। প্রবলেম হয়ে গেছে, জানা জিনিসগুলো আমরা যখন পরীক্ষায় লিখতে যাই খুব বেশি বড় হয় না, আমরা বেশি লিখতে পারি না, নাম্বার বেশি আসে না, এই কারণে আমাদের জানা জিনিসগুলো পড়া লাগবে। এসএমএস ব্যাংকিংটা হলো আমি এসএমএস এর মাধ্যমে যদি ব্যালেন্স জানতে চাই, সো আমি BAL লিখে হ্যাশ দিয়ে কি করব, আমি আমার ওয়ান্স, ঠিক আছে, আমি লিখে যদি আমি কি করি, আমি সেন্ড করি। সেন্ড যদি করি আমার রেজিস্টার্ড নাম্বার থেকে, ধরেন 16964-এ যদি সেন্ড করি, তাহলে আমার ব্যাংক আমাকে ব্যালেন্সটা জানাই দিচ্ছে। স্টেটমেন্ট যদি আমি জানতে চাই, এসটি দিয়ে যদি পাঠা দিই, আমার স্টেটমেন্ট জানাই দিচ্ছে। তাহলে এসএমএস মাধ্যমে আমি টেক্সট পাঠাচ্ছি, টেক্সট পাঠানোর ফলে সে আমাকে রিপ্লাইয়ে আমার ব্যালেন্স জানাই দিচ্ছে, এটা হলো এসএমএস ব্যাংকিং। ঠিক আছে, সেন্ড টেক্সট ফর টাস্ক লাইক ব্যালেন্স চেক, মানি ট্রান্সফারের জন্য আমি এসএমএস দিচ্ছি। বাট অ্যালার্ট ব্যাংকিং এটা কি, আমি যখন উইথড্র করবো, এটিএম থেকে টাকা উইথড্র করলাম, সাথে সাথে আমার এখানে একটা মেসেজ আসতেছে অটোমেটিক্যালি, এটাকে আমি অ্যালার্ট ব্যাংকিং বলতেছি, আমাকে অ্যালার্ট করতেছে যে তুমি টাকা উইথড্র করছো। এটা ইন্টারাকশনটা টু ওয়ে। কিভাবে টু ওয়ে, আমি টেক্সট করতেছি, আমি সেন্ড মেসেজ করতেছি, আর সে আমাকে রিপ্লাই দিচ্ছে। So, এখানে টু ওয়ে কমিউনিকেশন, বাট এটা ওয়ান ওয়ে। আমি এটিএম থেকে টাকা তুলছি, আমি তাকে বলি নাই আমাকে ব্যালেন্স জানাও, সে আমাকে ব্যালেন্স জানাই দিচ্ছে এবং অ্যালার্ট করতেছে তুমি টাকা তুলছো। ইউজার ইনিশিয়েটিভ, আমি ইনিশিয়েট করতেছি, আমি টেক্সট করতেছি, সে রিপ্লাই দিচ্ছে, আর এখানে অটোমেটিক হচ্ছে। রেঞ্জ অফ সার্ভিস, এটা ব্রড, আমি অনেক কিছু জানতে পারি এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে, বাট এটা লিমিটেড, আমি শুধু টাকা উইথড্র করলেই আমাকে নোটিফিকেশন দিচ্ছি। ফ্লেক্সিবিলিটি, শুধু উইথড্র না, আমি যদি ধরেন ট্রান্সফার করি, বিকাশে ট্রান্সফার করি, তাহলে ওর নোটিফিকেশন দিচ্ছে। ফ্লেক্সিবিলিটি, এটা কাস্টমাইজেবল সার্ভিস, এটা আমি কাস্টমাইজ করতে পারি, বাট এটা লিমিটেড কাস্টমাইজেশন। ব্যাংক আমাকে যেটা সেট করে দিয়েছে ওই মেসেজ গুলো আসবে। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, সহজ কথায় আমি মোবাইলের মাধ্যমে যখন ফাইন্যান্সিয়াল সার্ভিস নিব, তখন আমি এটাকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলবো। তো মোবাইলের মাধ্যমে ফাইন্যান্স সার্ভিসটা আমি এমনি এমনি নিতে পারবো না, আমি মোবাইলে আমি একটা অ্যাপ ইউজ করব, অ্যাপ ইউজ করে আমি সার্ভিস দিই। শুধু অ্যাপ থাকলে হবে না, এটার সাথে আমার ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ইন্টারনেট কানেকশন থাকলে যদি আমি সার্ভিস নিতে পারি, ওইটাকে আমি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বলবো। যেমন বিকাশ, আমি অ্যাপ ইউজ করি আমার মোবাইলে অ্যাপ ইউজ করে আমি ফাইন্যান্সিয়াল সার্ভিসটা নিয়ে থাকি। পাঁচটা মোবাইল সার্ভিস, বিকাশ আছে, নগদ আছে, রকেট আছে, শিওর ক্যাশ আছে, এম ক্যাশ আছে, আমরা জানি এগুলো নিয়ে আর ডিটেলে গেলাম। গভর্নমেন্ট টু পার্সন ইন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, গভর্নমেন্ট টু পার্সন রিসেন্টলি যেটা চালু হয়েছে, বয়স্ক ভাতা হোক, বয়স্ক ভাতা দিয়ে আমি এক্সাম্পল দিলাম। বয়স্ক ভাতা দেওয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে তুমি যে বয়স্ক ভাতা নিবা, তোমার নামে, ওই বয়স ব্যক্তির নামে আমার সিম থাকা লাগবে এবং ওই সিমের এগেনস্টে সে বিকাশ অ্যাকাউন্ট খোলা লাগবে। তাহলে ওই বিকাশ অ্যাকাউন্টে গভর্নমেন্ট কি করবে, তার বয়স্ক ভাতাটা পাঠিয়ে দিবে। তো এটা হলো আমার গভর্নমেন্ট টু পার্সন ইন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। গভর্নমেন্ট যে সার্ভিস গুলো দিয়ে থাকে জনগণকে, ওইটা যদি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ইউজ করে দিয়ে থাকে, ওইটাকে আমি বলতেছি গভর্নমেন্ট টু পার্সন ইন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। ইমপ্লিমেন্টিং মোবাইল ওয়ালেট, ইমপ্লিমেন্টিং মোবাইল ওয়ালেট, মোবাইল ওয়ালেট মানে হলো আমার আমার বিকাশ, নগদ, শিওর ক্যাশ, এম ক্যাশ, এগুলো হলো মোবাইল ওয়ালেট। আচ্ছা সরি, আমি ভুল বলছি। মোবাইল ওয়ালেট মানে হলো আমার ব্যাংকের অ্যাপগুলা, তাই রাইট না? ব্যাংকের
অ্যাপগুলাকে আমি মোবাইল ওয়ালেট বলতেছি। যে আমার একটা সময় কি ছিল, আমি ইন্টারনেট ব্যাংকিং ইউজ করতাম, এখন আমি অ্যাপ ইউজ করে কিন্তু আমি সবকিছু করতে পারতেছি। ইন্টারনেট ব্যাংকিং এ যা যা কাজ করতে পারতাম আমি অ্যাপ ইউজ করে সেই কাজগুলো করতে পারতেছি। সো আমার এটা সুবিধা কি, বেনিফিট কি, চ্যালেঞ্জ কি, আমরা দেখবো এখানে। বেনিফিটটা কি আমার, ইফিশিয়েন্ট বিল পেমেন্ট, আমি এফিশিয়েন্টলি বিল পে করতে পারি। আপনার কথা শোনা যাচ্ছে না। স্যার সরি, আপনার কথা আপনার সাউন্ড শুনছি না। আসতেছে না, মিউট করা। আচ্ছা ঠিক আছে, সরি। তো যে পয়েন্টে ছিলাম আমি, আমি মোবাইল ওয়ালেটে ছিলাম। মোবাইল ওয়ালেট হলো আমার ইন্টারনেট ব্যাংকিং যে মাধ্যমে যে কাজগুলো করতাম, এখন আমি ওয়ালেটের মাধ্যমে করতে পারি। তো এটা আমার মোবাইলের যে আমার ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে আমার, অথবা আমার ক্রেডিট কার্ড আছে, ডেবিট কার্ড আছে, ওইগুলো আমি কি করতে পারি, এখন আমি অ্যাপের মাধ্যমে অ্যাক্সেস নিতে পারি সবগুলাতে। সবগুলাতে অ্যাক্সেস নিয়ে আমি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতে পারি। তো এটা সুবিধা কি, আমি এফিসিয়েন্টলি বিল পে করতে পারি, ফান্ড ট্রান্সফার করতে পারি, আমি এক্সপেন্স ট্র্যাক করতে পারি। চ্যালেঞ্জ গুলা কি কি, আমার ইউজার ফ্রেন্ডলি না, অনেকের অবশ্য নলেজ থাকে না, এডুকেশন ক্যাম্পেইন আসলে এরকম রান করা হয় না। সিকিউরিটি কনসার্ন, আমার আসলে যখন যত কিছু টেকনোলজি বেশি ইউজ করবো তত আমার সিকিউরিটি নিয়ে ঝামেলা হবে। বিল্ডিং ট্রাস্ট, আমার ট্রাস্ট বিল্ড আপ করার ঝামেলা, কাস্টমার লয়্যালটি পাওয়া ঝামেলা। কি এমএফএস সার্ভিস ইন বাংলাদেশ, আমরা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে কি কি সার্ভিস দিয়ে থাকি, ক্যাশ ইনের সুবিধা দিচ্ছি, ক্যাশ আউটের সুবিধা দিচ্ছি, পার্সন টু পার্সন ট্রান্সফার করতে পারি, আমি এক এক বিকাশ থেকে আরেক বিকাশে ট্রান্সফার করতে পারি, বিল পেমেন্ট করতে পারি, এটা আমি করে থাকি প্রায় সময়, আমি ইউটিলিটি বিল আমি বিকাশের মাধ্যমে পে করে থাকি। তারপর আমার যেমন আকাশ টিভি আছে, আকাশ টিভির বিল আমি বিকাশে পে করতে পারি, মোবাইল রিচার্জ করতে পারি বিকাশের মাধ্যমে। আমি লাস্ট কবে মোবাইল রিচার্জের দোকানে গেছি আমি জানি না, কিন্তু একটা সময় কিন্তু আমরা সবাই মোবাইল রিচার্জের দোকানে দৌড়াইতাম, ওইখানে গিয়ে আমরা রিচার্জ করতাম, বাট এখন যাওয়া লাগে না। ইউজার সেন্ট্রিক মোবাইল অ্যাপ স্ট্র্যাটেজি ফর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, আমার ইউজার ফ্রেন্ডলি করা লাগবে। কেন, আমার ইনটুইটিভ ইন্টারফেস করা লাগবে। এখন যে দেখেন বাংলাদেশের 17 কোটি মানুষের ব্রেনের ক্যাপাসিটি সমান না। তো সবার ব্রেনের ক্যাপাসিটি যেহেতু সমান না, অনেকে কম বুঝে, ওদের মতো করে আমি কি করতে হবে, আমার ডিভাইসটা রেডি করতে হবে। এটার একটা এক্সাম্পল হইলো বাংলা। এখন কিন্তু বিকাশ বাংলাতেও আপনি অপারেট করতে পারেন, মাল্টি লিঙ্গুয়াল সাপোর্ট অ্যাপ। সো সরি, এটা ল্যাঙ্গুয়েজ আমার বাংলা এখনো অ্যাড করছে এই মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্টের কারণে। আর ইন্টারফেসটা হলো আমার ভিতরে যে ফাংশন গুলো আছে এগুলো ইউজার ফ্রেন্ডলি হবে, সামনে দেখা যাবে, আপনি দেখবেন বিকাশের সামনেই সবকিছু দেখা যায়। অ্যাসেসিবিলিটি ফিচার, টুলস ফর ইউজার উইথ ডিসেবিলিটি এনশুরিং ইকুয়াল অ্যাক্সেস। সো যারা ডিসেবল পার্সন, চোখে যারা দেখে না ফর এক্সাম্পল, ওদের জন্য আমি কি করব, আমি এমন ভাবে ফিচার গুলো রেডি করব যে ওরা কিন্তু যারা চোখে দেখে না, ওরা কিন্তু টাচ করে ফিল করতে পারে, সো আমি ওইরকম ডিভাইস আমি চালু করব, এরকম অ্যাপ চালু করবো যেগুলো তারা টাচ করে বুঝতে পারবে কোনটাতে আমার ট্রান্সফার, ফান্ড ট্রান্সফার, কোনটাতে মোবাইল রিচার্জ। এডুকেশন কন্টেন্ট রাখবো, বাট আপনি যদি আজকে মোবাইল ওয়ালেটে যান, ওইখানে বঙ্গ, আপনি জিপির ওয়ালেটে যদি যান, জিপি যে আমার অ্যাপটা দিচ্ছে ওইখানে দেখবেন আপনি অ্যাড দেয়, বঙ্গতে সাবস্ক্রাইব করুন, মুভি দেখুন। সো এগুলো না রেখে যদি আমি এডুকেশন রাখতাম যে ছোট গল্প পড়ুন, ঠিক আছে, তাহলে ভালো ছিল। ফ্লেক্সিবল অ্যাকাউন্ট অপশন রাখতে হবে, যে ঠিক আছে, সার্ভ আনব্যাংকড আন্ডার ব্যাংকড ইউজার উইথ সিম্পল অ্যাকাউন্ট ওপেনিং এর অপশন রাখতে হবে। ইনফ্যাক্ট এটা এখন অনেক সিম্পল হয়ে গেছে। লো ট্রানজাকশন কস্ট, খরচ কমায় রাখতে হবে। কাস্টমার সাপোর্ট দেওয়া লাগবে 24 আওয়ার ইন এ ডে, 7 ডেজ ইন এ উইক। লোকাল এজেন্ট কোলাবোরেশন থাকা লাগবে। ই কমার্স পেমেন্ট প্রসেস, ই কমার্সে কিভাবে পেমেন্ট প্রসেস, আমার যেমন একটা ওয়েবসাইট আছে মেটামেন্ট সেন্টারে, ওইখানে গিয়েও আপনি বিকাশে পে করতে পারেন, বাট আমার এখনো এসএসএলটা চালু হয় নাই। সো আপনি দারাজে যান, আপনি ধরেন বিভিন্ন ই কমার্স সাইট গুলাতে আপনি কি করতে পারেন, আপনার ক্রেডিট কার্ড দিয়েও আপনি কি করতে পারেন, পে করতে পারেন। তো এটা কিভাবে সেটেলমেন্টটা হয়, ই কমার্সের পেমেন্ট প্রসেসটা কি, আমার কিভাবে সেটেল হয় পেমেন্ট, বা অর্ডার প্রসেসটা কি, পেমেন্ট প্রসেস। আচ্ছা, পেমেন্ট প্রসেসটা নিয়ে আলোচনা করতেছি। পেমেন্ট প্রসেসটা কি, আমি ই কমার্সে যে পে করব, পেমেন্টের প্রসেসটা কি। শুরুতে আমি অ্যাড টু কার্ট দিব, এটা আমার আমার ওয়েবসাইটেও আছে। আপনি অ্যাড টু কাস্টমার ইজ সিলেক্ট আইটেম এবং অ্যাড টু কার্ট চেক আউট করবো আমরা, তারপর চেক আউট করলে আমি ডিটেলটা দিব, তো ওইখানে অ্যাড্রেস সবকিছু।
পেমেন্ট গেটওয়েতে যাব আমি পেমেন্ট করার জন্য, তারপর অথেন্টিকেশন চাবে ওটিপি চাবে আর সবকিছু চাবে। সবকিছু দিলে আমি কনফার্মেশন আমি দিব, কনফার্মেশন দিলে সেটেলমেন্ট হবে, তারপর আমাকে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। সো সে টাকা পেয়ে যাবে, আমাকে প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। এই সেটেলমেন্টে আমরা আবার আলাদা একটা স্লাইডে পড়বো কিভাবে আসলে সেটেলমেন্টটা হয়, আমার পেমেন্ট সেটেলমেন্টটা কিভাবে হয় এটা আলাদা স্লাইডে পড়বো। এই যে ট্রানজাকশন সেটেলমেন্ট কিভাবে হয় এটা আলাদা স্লাইডে পড়বো বলছিলাম, এটাতে আমরা আসছি কিভাবে সেটেলমেন্টটা হয়। কারণ আমি কি করতেছি, আমি আমার ক্রেডিট কার্ড থেকে আমি কি করতেছি, টাকাটা দিয়ে দিচ্ছি কাকে, আমি দারাজকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দারাজকে দিয়ে দিচ্ছি। তো দারাজ কিভাবে আমার সেটেলমেন্টটা করে আমি একটু আলোচনা করবো। প্রথম হলো বেচিং, ট্রানজাকশন আর গ্রুপড টুগেদার ইনটু ব্যাচ, বেচিং হয়। তারপর সাবমিট করা হয় ব্যাচ, ব্যাচ ইজ সাবমিটেড টু দ্য অ্যাকোয়ারিং ব্যাংক, দেন ফরওয়ার্ড টু পেমেন্ট অ্যাসোসিয়েশন, ভিসা মাস্টার এগুলোতে অ্যাসোসিয়েশনে আমি সাবমিট করে থাকি। ক্লিয়ারিং হাউসের মাধ্যমে এগুলা কি হয়, আমি ক্লিয়ারিং হাউসের মাধ্যমে এগুলা, যে ধরেন আমার এ ব্র্যাক ব্যাংক আর দারাজ হয়তো মেনটেন করে, দারাজ অ্যাকাউন্ট মেনটেন করে ব্র্যাক ব্যাংকের সাথে, তার ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্ট আছে, বাট পেমেন্ট তো আসতেছে ভিসা থেকে, মাস্টার কার্ড থেকে। এই ভিসা মাস্টার কার্ড গুলো আবার অন্যান্য বিভিন্ন ব্যাংক মেনটেন করে থাকে, রাইট? এখানে কিন্তু আবার বিভিন্ন ব্যাংক মেনটেন করে থাকে, বাট ভিসাটা আমার ভিসা গেটওয়ে হয়ে আসে, মাস্টার কার্ডের পেমেন্টটা মাস্টার কার্ডের গেটওয়ে হয়ে আসে। সো এটা বাংলাদেশ ব্যাংকে ক্লিয়ারিং হাউসে সেটেলমেন্ট হয়। ভিসা মাস্টার কার্ড থেকে আমার আমার কি করে ব্র্যাক ব্যাংকের দারাজের ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে, ঠিক আছে। ইস্যুইং ব্যাংক কনফার্ম ট্রানজাকশন, ফান্ড ট্রান্সফার টু দা অ্যাকোয়ারিং ব্যাংকে ট্রান্সফার হয়। তারপর মার্চেন্ট পে আউট হয়, মার্চেন্ট টাকা পেয়ে যায়। এখানে যেটা হয় আমি যেটা বলছিলাম মাঝখানে, ভিসা এবং মাস্টার তো তারা হলো কার্ড ইস্যুয়ার, কার্ড ইস্যু। সো আমার এই ভিসা মাস্টার কার্ড আবার বিভিন্ন ব্যাংকগুলো ইউজ করে থাকে, আমার এবি ব্যাংক ইউজ করে থাকে, সিটি ব্যাংক ইউজ করে থাকে, ঠিক আছে। তো আমার ভিসা মাস্টার যখন আমার বেচিং হচ্ছে, শুরুতে বেচিং হওয়ার পর যখন আমি সাবমিট করতেছি ক্লিয়ারিং হাউসে, কি হয়, ক্লিয়ারিং হাউস সিটি ব্যাংক এবি ব্যাংক থেকে টাকাটা কোথায় চলে যায়, আমার ব্র্যাক ব্যাংকে চলে যায়। কেন ব্র্যাক ব্যাংকে যায়? কারণ দারাজের অ্যাকাউন্ট হলো ব্র্যাক ব্যাংক। আপনাদের কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবেন। ইন্ট্রোডাকশন ক্লাসিফিকেশন অফ কম্পিউটার বেসড ক্যাপাসিটি সাইজ। আমরা এখন কম্পিউটারের পড়াশোনায় চলে যাচ্ছি। হোয়াট ইজ কম্পিউটার, কম্পিউটার কি? খুব ভেরি সিম্পল পড়াশোনা, আমরা কম্পিউটারের ব্যাপারে জানি সবাই, এখানে কম্পিউটার ব্যাপারে জানি না এমন কেউ নাই। এটা একটা ইলেকট্রনিক ডিভাইস, সহজ কথা, এটা একটা ইলেকট্রনিক ডিভাইস। এটার মাধ্যমে কি করতে পারি, আমি ডাটা প্রসেস করতে পারি বেসড অন ইনস্ট্রাকশন। আমি ডাটা প্রসেস করি কিভাবে, আমি যে ইনস্ট্রাকশন দিব ওই ইনস্ট্রাকশন অনুযায়ী সেই ডাটাটা প্রসেস করে কম্পিউটার। ক্লাসিফিকেশন অফ কম্পিউটার ক্যাপাসিটি এবং সাইজ অনুযায়ী আমি যদি ক্লাসিফাই করি, টাস্ক অনুযায়ী না, টাস্ক অনুযায়ী না, আমি ক্যাপাসিটি এবং সাইজ অনুযায়ী আমি যদি ক্লাসিফাই করি। একটা হলো সুপার কম্পিউটার। সুপার কম্পিউটারটা হলো আমার কি অনেক সাইজে অনেক বড় হয়, অনেক বড় হয়, এটা ওয়েদার ফরকাস্টিং এ কাজ করে। মেইন ফ্রেম কম্পিউটার, লার্জ অর্গানাইজেশন, ধরেন আপনি ধরেন লার্জ অর্গানাইজেশনের ভিতরে ধরেন ওয়ালটন বা বসুন্ধরা, বড় বড় কোম্পানিগুলো যে আমার কম্পিউটার ইউজ করে থাকে তার সার্ভার মেইন ফ্রেম কম্পিউটার বলতেছে, ক্রিটিক্যাল অ্যাপ্লিকেশনের জন্য। ধরেন আপনার নাসা, নাসা তো কি করে আমার মহাকাশ অভিযান চালায়, তো ওইখানে তার তার ওই ওই কাজের জন্য সে কি করতে পারে, নাসা কি করতে পারে, আমার মেইন ফ্রেম কম্পিউটার ইউজ করতে পারে। মিনি কম্পিউটার, পাওয়ারফুল সিস্টেম ফর মিডিয়াম সাইজ কোম্পানিজ, এটাও মিনি কম্পিউটার। এটাও ধরেন আপনার মিডিয়াম সাইজ কোম্পানিগুলো ইউজ করে থাকে। আর মাইক্রো কম্পিউটার আমরা যেটা জানি, ডেস্কটপ, ল্যাপটপ, ট্যাবলেট, এগুলো হলো মাইক্রো কম্পিউটার যেটা আমরা ইউজ করে থাকি। সো এটা আমাদের কম্পিউটার বলতে পারি, বাকিগুলো আমরা জানি না, এগুলোর ইউজ নাই এখন, একটা সময় ছিল, বুঝছেন। ওয়েদার ফরকাস্টিং এর জন্য আসলে এখন কম্পিউটার না, ডিফারেন্ট টেকনোলজি আবিষ্কার হয়েছে, মেইন ফ্রেম কম্পিউটার, এই দুইটার ইউজ আছে, কিন্তু বাংলাদেশে নাই, এই কারণে আমাদের নলেজে আসে না আর কি। এগুলো বাইরের কান্ট্রিতে হয়তো আছে, বাংলাদেশে একবারে এই কম্পিউটার গুলোর ইউজ নাই, এই কারণে আমরা আসলে বোঝানোটা টাফ আর কি। তো আপনি থিওরিটিক্যালি একটু মনে রাখেন, আমি যেভাবে বলছি তাইলেই হবে। ক্লাসিফিকেশন বেসড অন পারফরমেন্স অনুযায়ী যদি আমি ক্লাসিফাই করি, অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। তো অ্যানালগ নাম থেকে বোঝা যাচ্ছে আমি যদি অ্যানালগ, আমি ম্যানুয়ালি যদি কোনো কিছু করে থাকি, ম্যানুয়ালি যদি কোনো কাজ করে থাকি কম্পিউটারের মাধ্যমে, এটাকে অ্যানালগ কম্পিউটার বলতেছি। যেমন টেম্পারেচার যদি আমি মেজার করে থাকি, এটা অ্যানালগ কম্পিউটারের মাধ্যমে।
কিন্তু এই টেম্পারেচার কিভাবে আমি কম্পিউটারে মেজার করি এগুলো আমরা জানি না। বাংলাদেশে এগুলো হলো ওয়েদার ওয়েদার নিয়ে যারা কাজ করে, গভর্নমেন্টের ওয়েদার ডিপার্টমেন্ট যে আছে, সো এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্ট যে আছে, ওরা টেম্পারেচার মেজার করে আপনাকে দিচ্ছে। সো এটা আমরা আমরা এই কাজ রিলেটেড করি না, এই কারণে হয়তো বুঝবো না। বাট মনে রাখেন যে অ্যানালগ কম্পিউটার কি কাজ করে থাকে, টেম্পারেচারের কাজ করে থাকে, একটু মনে রাখলে হবে। ডিজিটাল কম্পিউটার আমরা যেটা করে থাকি ল্যাপটপ, এটা ডিজিটাল কম্পিউটারের একটা এক্সাম্পল, সো এটা আমরা জানি। হাইব্রিড কম্পিউটার হলো আমি কি অ্যানালগ এবং ডিজিটাল মিলে যে কাজটা করে থাকে, যেমন হার্ট রেট, ঠিক আছে। তো হার্ট রেট আমি যে ক্যালকুলেট করে থাকি, এটা হলো আমার হাইব্রিড কম্পিউটারের পার্ট। তো হার্ট বিট আমরা ক্যালকুলেট এখন কিন্তু ঘড়ির মাধ্যমে, এই যে এই ঘড়ির মাধ্যমে আমি হার্ট বিট আমি করতে পারি, ক্যালকুলেট করতে পারি। সো এই ঘড়িটা কিন্তু কম্পিউটারের মতো কাজ করতেছে, সে অ্যানালগ এবং ডিজিটাল দুইটার কাজই করতেছে। সে অ্যানালগের কাজ কিভাবে করে, এটা আমার ঘড়িটা আমার হাতের সাথে লেগে আছে, তো আমার হাতের সাথে যেহেতু লেগে আছে এই কারণে সে অ্যানালগ আমার আমার টেম্পারেচারটা নিচ্ছে। আর ডিজিটালের কাজটা কিভাবে করতেছে, সে রেটটা কিন্তু কি করতেছে, কাউন্ট করতেছে। এবারে সে কম্পিউটার মেমোরি। কম্পিউটার আমরা অনেক কিছু রাখি, রাইট, অনেক কিছু রাখি। তো আমরা যে অনেক কিছু রাখি, আমার ডেটা রাখি, ফাইল রাখি, পিকচার রাখি, ভিডিও রাখি, কোথায় থাকে এগুলো, মেমোরিতে থাকে, ঠিক আছে। হোয়াট ইজ কম্পিউটার মেমোরি, আমরা এর আগে আমি একটা জিনিস বলি, স্টোরেজ শব্দটা আমি একটু বলি। আপনার স্টোর রুম থাকে, প্রতিটা রুমে আমার আমরা আমরা কি বলি না যে আমার প্রতিটা ব্যাংকের স্টোর রুম আছে, স্টোরে আমরা কি করতেছি, ওই ফাইলগুলা স্টোর করে রাখতেছি। তো এটা হলো আমার ফিজিক্যাল প্রোডাক্ট, আমি স্টোর করে রাখতে পারি। বাট যেগুলো ফিজিক্যাল প্রোডাক্ট না, ডিজিটাল প্রোডাক্ট, আমার ওইগুলো আমি কি করবো, স্টোর স্টোর করবো কিভাবে, কম্পিউটারের মেমোরির মাধ্যমে। তো আমি কিন্তু দেখতে পারি না, আমার যে ওয়ার্ড ফাইলটা ওইটা তো আমি দেখতে পাই না, ঠিক আছে। সো ওইটা 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 কি আমি কোথাও রাখার মতো ভিজিবল না। সো এগুলো আমি কোথায় রাখবো, মেমোরিতে রাখবো। হোয়াট ইজ কম্পিউটার মেমোরি, স্টোরেজ এরিয়া ফর ডেটা, ইনস্ট্রাকশন ফর প্রসেসিং। এটা আমার ডেটা হইতে পারে, যে আমি যেগুলো বললাম পিকচার এবং আমার ভিডিও। ইনস্ট্রাকশন ফর প্রসেসিং, ইনস্ট্রাকশন হইতে পারে, কারণ আপনি বলতে ইনস্ট্রাকশনটা আবার স্টোর করে রাখবো কিভাবে, অ্যাপগুলো, বিভিন্ন অ্যাপ ইউজ করি না আমরা, অ্যাপ ইউজ করি। সো আমরা যে বিভিন্ন অ্যাপ ইউজ করি, যে মাইক্রোসফট ওয়ার্ড তো একটা অ্যাপ্লিকেশন, রাইট। সো এখানে তো অনেকগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে যে আমি কি করতে পারি, যে ধরেন আমি যদি এক্সেল এর কথা চিন্তা করি, 2a+2 করলে অটোমেটিক 4 হয়ে যাচ্ছে। তো অটোমেটিক 4 হচ্ছে না, ওইখানে কিছু ফর্মুলা বসানো আছে, ফর্মুলা বসানো থাকার কারণে কিন্তু এগুলা আমি 2 এ 2 যোগ দিলে 4 হয়ে যাচ্ছে। তো ওইগুলো আমি ইনস্ট্রাকশন বলতে পারি, তো এগুলো আমি স্টোর করে রাখি, ঠিক আছে। টাইপ অফ কম্পিউটার মেমোরি, কম্পিউটার মেমোরিকে দুই ভাগে ভাগ করা যায়, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। আপনি দেখেন, আপনি টাইপ করতেছেন, হ্যাঁ, আপনি টাইপ করতেছেন, কম্পিউটার অফ হয়ে গেল, ওই সবগুলা চলে গেছে, সেভ হয় নাই। কেন হয় নাই, এগুলো প্রাইমারি মেমোরিতে ছিল, এগুলো প্রাইমারি মেমোরিতে ছিল, এখনো স্টোর করা হয় নাই। সেভ দিলে আমার সেকেন্ডারি মেমোরিতে চলে যায়। সো প্রাইমারি মেমোরি হলো মেন মেমোরি, টেম্পোরারি স্টোর ডেটা ফর সিপিইউ অ্যাক্সেস, ভোলাটাইল ডেটা লস্ট হোয়েন টার্ন অফ। এক্সাম্পল কি, র্যাম আমি প্রাইমারি মেমোরি, র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, ঠিক আছে। রোম রিড অনলি মেমোরি, এগুলো হলো আমার প্রাইমারি মেমোরির এক্সাম্পল। তাহলে সেকেন্ডারি মেমোরি কোনটা, এটা হলো নন ভোলাটাইল রিটেন ডেটা হোয়েন অফ, আমার পিসি অফ হয়ে গেল, আমার এগুলো ডেটা থাকে। এটা হলো সেকেন্ডারি মেমোরি, আমি একবার যখন সেভে ক্লিক করলাম, আমি একবার যখন সেভ অপশনে ক্লিক করলাম, আমার এটা কি হয়ে গেল, সেভ হয়ে গেল, সেকেন্ডারি মেমোরিতে চলে গেল। ইউজ ফর লং টার্ম স্টোরেজের জন্য আমার ইউজ হয়, স্লোয়ার দেন প্রাইমারি মেমোরি। সো এটা আমার হার্ড ডিস্ক, এসএসডি ডিস্ক, আমরা জানি পেন ড্রাইভ, এগুলোতে আমরা ডাটা স্টোর করে রাখতে পারি। সো এই সেকেন্ডারি মেমোরি নিয়ে ডিটেল আমরা পরে আলোচনা করব, আরো আছে আলোচনা। ক্যাশ মেমোরি কোনটা, ক্যাশ মেমোরি ইজ দ্য স্মল হাই স্পিড ভোলাটাইল মেমোরি লোকেটেড ক্লোজ টু দ্য সিপিইউ। সিপিইউতে আমার অ্যাটাচ যে মেমোরিটা, আমরা মেমোরি কার্ড আর ইনবিল্ড মেমোরি, তো ইনবিল্ড যে মেমোরিটা, ওটাকে আমি ক্যাচ মেমোরি বলতেছি। আন্ডারস্ট্যান্ডিং দ্য স্টোরেজ ডিভাইস গুলা কি কি, আমার হার্ডওয়্যার কম্পোনেন্ট ইউজড সেভিং স্টোরিং, আমার হার্ডওয়্যার বলতেছি ওইগুলাকে। সো আমার স্টোরেজ ডিভাইস গুলো আমি ডিটেলে যাচ্ছি, ভেরিয়াস স্টোরেজ ডিভাইসে যাচ্ছি, ঠিক আছে। স্টোরেজ ডিভাইসটা হলো আমার একটা ডেফিনিশনটা কি, স্টোরেজ ডিভাইসের হার্ডওয়্যার কম্পোনেন্ট ইউজড ফর সেভিং, স্টোরিং এবং রিট্রিভিং ডেটা।
স্টোরেজ ডিভাইসটা হলো একটা ডিভাইস যেটাতে আমি কি করতে পারি, ডেটা সেভ করে রাখতে পারি, স্টোর করতে পারি, রিট্রাইভ করতে পারি, পরবর্তীতে আমি এটা উদ্ধার করে আমি কাজ, মানে আমি রিট্রাইভ করে পুনরুদ্ধার করে আমি কাজ করতে পারি। সো স্টোরেজ ডিভাইসের প্রকারভেদগুলো কি কি? আমার হার্ড ডিস্ক ড্রাইভ, প্রাইমারি স্টোরেজ যেটা বলা হয়, এসডিডি যেটাকে বলা হয়। তো এই এসডিডি আমার মোবাইলেও আছে, আমার পিসিতেও আছে। সলিড স্টেট ড্রাইভ, এসএসডি যেটাকে বলা হয়, ঠিক আছে, এটা ফ্ল্যাশ মেমোরি। সো এটা একটা মেমোরি টাইপ আর কি। এসএসডি টা হলো অ্যাটাচ থাকে আর কি, ইনবিল্ট মেমোরি, ইনবিল্ট। হার্ড ডিস্ক ড্রাইভটা হলো আমার যদি প্রাইমারি স্টোরেজ ইন কম্পিউটার, এটা হয়তো ইনবিল্ট না। এসএসডি টা ইনবিল্ট থাকে, আমরা সবাই জানি, তাই না? আমরা বলি না এসএসডি ক্যাপাসিটি কত। অপটিক্যাল ড্রাইভ, সিডি, ডিভিডি, ব্লুরে, এগুলো এক সময় ছিল, এখন নাই। আমি এগুলোকে অপটিক্যাল ড্রাইভ বলতেছি, ঠিক আছে। এর রাউন্ড থাকে, গোল থাকতো আর কি। ইউএসবি ফ্ল্যাশ পেন ড্রাইভে আমি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বলতেছি, আমি ইউএসবি দিয়ে আমি কানেক্ট করে থাকি। মেমোরি কার্ড বলতেছি, মেমোরি কার্ডও এখন প্রচলন উঠে গেছে, একসময় আমরা মোবাইলে মেমোরি কার্ড ইউজ করতাম। এক্সটার্নাল হার্ড ড্রাইভ, এইচডিডি বলতেছি, যেটা এক্সটার্নালি আমি ইউজ করতে পারি। এটা ইনবিল্ট না, নো, নট ইনবিল্ট, ঠিক আছে। আর এটা হলো ইনবিল্ট। আর মাঝখানে গুলো তো বললাম, মেমোরি কার্ড বললাম, ইউএসবি ফ্ল্যাশ লাইট বললাম, পেন ড্রাইভের কথা বললাম, আমি সিডি ডিভিডির কথা বললাম। কারো সমস্যা? না স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। ফাংশন অফ র্যাম, বায়োস এবং হার্ড ডিস্ক। র্যাম হলো আমার র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আমি যেটা বলছি যে আমার র্যামটা হয়েছে, যেটা বলছিলাম, প্রাইমারি মেমোরি, রাইট? একটু আগে পড়ে আসছিলাম প্রাইমারি মেমোরি। আমরা এইগুলো যে পড়েছি সব সেকেন্ডারি মেমোরি, এগুলো সব সেকেন্ডারি মেমোরি, ঠিক আছে। আর র্যামটা হলো প্রাইমারি মেমোরি পড়ছিলাম, আমার কম্পিউটার অফ হলে এটা অফ হয়ে যায়। সো আপনি আইটিতে কিন্তু কোশ্চেন ডিফারেন্ট ভাবে করে, একটার সাথে আরেকটা মিলাই করতে পারে, ঠিক আছে। যেভাবেই করুক না কেন, আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকলে পারবে। বায়োস হলো বেসিক ইনপুট এবং আউটপুট সিস্টেম, ঠিক আছে। সো বেসিক ইনপুট এবং আউটপুট সিস্টেম, আমার এটাকে আমি বায়োস বলতেছি। সো আমার ইনিশিয়ালাইজড টেস্ট হার্ডওয়্যার ডিউরিং বুট আপ, কমিউনিকেশন ব্রিজ, ওএস অপারেটিং সিস্টেমের সাথে হার্ডওয়্যার একটা কমিউনিকেশন ব্রিজ করে, রিটেন ইনফরমেশন হয় পাওয়ার অফ। আমি এখানে একটু ডিটেলে বলি। এই বায়োসটা হলো বেসিক ইনপুট আউটপুট সিস্টেমটা হলো আমার, এটা আমার কমিউনিকেশন ব্রিজ তৈরি করে অপারেটিং সিস্টেমের সাথে, হার্ডওয়্যারের সাথে। সো অপারেটিং সিস্টেম কি? আমার উইন্ডো হলো একটা অপারেটিং সিস্টেম, ম্যাক হলো একটা অপারেটিং সিস্টেম, অ্যাপলের যেটা উইন্ডোটা আমরা সবাই ইউজ করে থাকি। সো এটা হলো অপারেটিং সিস্টেম। তো এটা আমার হার্ডওয়্যারের সাথে আমার কানেকশন করে কে, ব্রিজ তৈরি করে কে, বায়োস, বেসিক ইনপুট আউটপুট ডিভাইস। আমার কম্পিউটারটা যখন অফ হয়ে যায়, অফ হয়ে গেলে কিন্তু সবকিছু অফ হয়ে যায়। যখন আমি অন করি, অন করার পরে আমার এই যে উইন্ডোর সাথে আমার হার্ডওয়্যার কোনটা, হার্ডওয়্যার আমার আমার হার্ডওয়্যার হইলো সিপিইউ, সিপিইউটা আমার হার্ডওয়্যার, ঠিক আছে। এখানে আমার প্রসেসর, সিপিইউটা হয়তো প্রসেসর। সো আমার হার্ডওয়্যার একটা এক্সাম্পল হলো প্রসেসর, সিপিইউ। সিপিইউটা তো আমার একটা হার্ডওয়্যার, একটা ডিভাইস, একটা হলো ইঞ্জিন, রাইট, একটা ইঞ্জিন। আর উইন্ডোটা কি? উইন্ডোটা কিন্তু আমার একটা অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে। যে অ্যাপ্লিকেশনে আমি কি করতেছি, সিপিইউটাকে রান করাচ্ছি। যে অ্যাপ্লিকেশন ইউজ করে আমি কি করতেছি, আমার কাজটা করতেছি, আমি ওয়ার্ড ফাইলে কাজ করতেছি, আমি ভিডিও এডিট করতেছি। সো আমার আমি উইন্ডো ইউজ করে, অ্যাপ্লিকেশন ইউজ করে আমি সিপিইউ কে ইউজ করতেছি। আমি উইন্ডোর মাধ্যমে, উইন্ডোজ এর মাধ্যমে আমি কি করতেছি, সিপিইউটাকে অ্যাক্টিভ করতেছি, ইউজ করতেছি। আমি তো সিপিইউ চোখে দেখি না, আমি উইন্ডোজটা কিন্তু চোখে দেখি, ঠিক আছে। সো এই দুইটার ভিতরে, দুইটা ডিভাইসের ভিতরে আমার যে কানেকশনটা করতেছে, এটা বায়োস করতেছে। আপনি কম্পিউটার যখন অন করবেন, অনেক সময় যখন সেট আপ নেয়, কম্পিউটার যখন সেট আপ নেয়, তখন কিন্তু বায়োস শব্দটা চলে আসে। হার্ড ডিস্ক কোনটা তাইলে? হার্ড ডিস্ক হলো লং টার্ম নন ভোলাটাইল স্টোরেজ। আমরা হার্ড ডিস্কটা হলো এক কথায় স্টোরেজ ডিভাইস, সেকেন্ডারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি। কারো কোনো কনফিউশন?
রোম রোম এবং ইটস ক্যারেক্টারিস্টিক্স। রোম হলো আমার কি, আমার কম্পিউটার হার্ডওয়্যার কম্পোনেন্ট। রোম এন্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স। রোম তো আমার প্রাইমারি মেমোরি ছিল, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি, রিড অনলি মেমোরি। কম্পোনেন্ট হার্ডওয়্যার কম্পোনেন্ট গুলো কি কি? সিপিইউ আমার হার্ডওয়্যার কম্পোনেন্ট, র্যাম আমার হার্ডওয়্যার কম্পোনেন্ট, স্টোরেজ ডিভাইস, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, মাদারবোর্ড, জিপিএইচ, পেরিফেরাল। আমরা একটা একটা যাই, ঠিক আছে? সো আমরা পড়তেছি হার্ডওয়্যারের কম্পোনেন্ট গুলা কি কি। সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমার যেখানে সবকিছু প্রসেস হয়, ঠিক আছে? আমরা জানি ধরো এখন যেমন কোরাই 7, একসময় সেলোরন ছিল, এখন কোরাই 7 চলতেছে, ওইরকম আমার ওইগুলোকে আমি সিপিইউ বলতেছি। তো সে সব পারফরমেন্সটা সেই করে, পারফর্মের কাজটা সেই করে। আমি যত ইনস্ট্রাকশন দিচ্ছি পারফরমেন্সটা কে করে থাকে? সিপিইউ করে থাকে। র্যাম হলো রিড রিড র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, টেম্পোরারি স্টোরেজ কাজ করে থাকে। আমি যখন টাইপ করব তখন সে আমার সামনে শো করে, আমি টাইপ করতেছি, আমি শো করতেছি। সেভ না করলে বেনিশ হয়ে যায়, সেভ করলে সেকেন্ডারি মেমোরিতে চলে যায়। স্টোরেজ ডিভাইস কোনগুলো? এসডিডি, সিডিডি, সরি এইচডিডি, এসডিডি স্টোরেজ ডিভাইস আমরা অলরেডি পড়ে আসছি। ইম্পোর্ট ডিভাইস হলো কিবোর্ড, মাউস, স্ক্যানার, এগুলো আমার ইম্পোর্ট ডিভাইস হিসেবে কাজ করে। আমি যেমন মাউস দিয়ে কাজ করতেছি, আমি এই কলম পেন দিয়ে আঁকাকি করতেছি, এগুলো ইম্পোর্ট ডিভাইস, আমি কম্পিউটারে ইম্পোর্ট দিচ্ছি। আউটপুট ডিভাইস হলো আমি মনিটর, প্রিন্টার এবং স্পিকার। আমি মনিটরে আমি যা এই যে আমি কলম দিয়ে আঁকতেছি, এটা মনিটরে শো হচ্ছে। সো মনিটরে শো হচ্ছে, আমার প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট আউট বের করতে পারতেছি, স্পিকারের মাধ্যমে আমি কথা বলতে পারতেছি। মাদার বোর্ডটা কি? সেন্ট্রাল প্ল্যাটফর্ম ফর কানেক্টিং অল কম্পোনেন্ট, সবগুলো কম্পোনেন্টকে কানেক্ট করার জন্য মাদারবোর্ড কাজ করে থাকে। জিপিএইচ হলো হ্যান্ডেল গ্রাফিক এবং ভিজুয়াল কম্পিউটেশনের কাজটা জিপিএইচ করে থাকে, গ্রাফিক প্রসেসিং ইউনিট করে থাকে, ঠিক আছে? পেরিফেরাল এবং নেটওয়ার্ক ডিভাইস গুলো আমার কি করে থাকে? ইউএসবি ডিভাইস, রাউটার, এগুলো আমাকে কি করে থাকে? নেটওয়ার্কে আমার সাথে কানেক্ট করে থাকে, আমার কানেকশন দিয়ে থাকে। So, অনেকগুলো জটিল টার্ম, আমি যদিও আইটি স্পেশালিস্ট না, বাট আমি চেষ্টা করতেছি আইটি জিনিসগুলোকে আপনাকে সুন্দর করে বোঝানোর। সো কতটুকু পারতেছি এটা ডিপেন্ড করবে আপনাদের পরীক্ষার রেজাল্টের উপরে, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর উপরে। স্যার একটা কোয়েশ্চেন, যেমন এই বিষয়গুলো তো এত ছোট, এগুলো এত লম্বা করে কি লিখবো? মানে টু দা পয়েন্টই তো আনসার, তাই না? আমি তো বুলেট বুলেট পয়েন্ট লিখছি, আপনি লাইন লিখবেন, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল দিই, আপনার পয়েন্টটা খুব রাইট, একটা পয়েন্ট বলছেন। সিপিইউ যে এক্সিকিউট ইনস্ট্রাকশন, আপনি লেখলেন একটা লাইনে, লেখলেন যে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আমার আমার ইনস্ট্রাকশন গুলোকে এক্সিকিউট করে থাকে। এক্সাম্পল একটা দিলেন যে আমি যখন কি করি, আমি যখন টাইপ করি, টাইপ করলে কি হচ্ছে, এটা আমার মেমোরিতে, আমার মনিটরে বেশি উঠতেছে, যখন আমি সেভ করতেছি এটা আমার সেকেন্ডারি মেমোরিতে চলে যাচ্ছে। সো এটা আমার এই কাজটা সিপিইউ করতেছে। পারফর্ম ক্যালকুলেশন, আমি যখন এক্সেলে যোগ বিয়োগ করতেছি ওটা আমার করে দিচ্ছে সিপিইউ। কন্ট্রোল অপারেশন, আমার হোল যে অপারেশনটা এটা কন্ট্রোল করতেছে সিপিইউ। এভাবে বাড়াবেন, ঠিক আছে? জি স্টোরেজ স্যার, ডিভাইস, বুঝতে পেরেছি। স্টোরেজ ডিভাইস যখন লিখবেন আপনি বলবেন যে আমরা কি করি, আমার এসডিটি তে আমার কি, আমার যেটা আমার ইনবিল্ড মেমোরিতে আমার আমার যত কাজ করতেছি কম্পিউটার এগুলো সেভ থাকতেছে। সো হার্ড ড্রাইভ ডিস্কে আমি কি করতে পারি, আমি যদি এগুলা কপি করে রাখতে পারি, আমি যদি এডিশনাল সিকিউরিটির জন্য আমার কম্পিউটারের সব ডেটা আমি কি করতে পারি, আমি হার্ড ড্রাইভ ডিপে কপি করে রাখতে পারি। বড় করে লেখাই লাগবে আসলে, ওরা যেহেতু লেন্থ দেখে, আমরা আমরা ওদের মতো করে লিখবো, ঠিক আছে? রোম এন্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স আমরা এখন চলে আসতেছি এই যে রিড অনলি মেমোরি, এটাতে আসছি আর কি, ঠিক আছে? এটা নন ভোলাটাইল মেমোরি, রিটেন ডেটা ইভেন ইফ দ্য পাওয়ার অফ, আমার পাওয়ার অফ হয়ে গেল আমার এটা থাকে। সো এগুলো নিয়ে আমরা অলরেডি বলছি। রোম তো প্রাইমারি মেমোরি না, তাইলে রোম তো আমি বলছিলাম প্রাইমারি মেমোরি, কিন্তু এখন তো মনে হচ্ছে প্রাইমারি মেমোরি না, নন ভোলাটাইল মেমোরি, রিটেন ডেটা ইভেন ইফ হয় দ্য পাওয়ার অফ, স্টোর ফার্মওয়্যার, এসেনশিয়াল বোর্ড ইনস্ট্রাকশন, ক্যারেক্টারিস্টিক্স কি, পার্মানেন্ট নন এরিজেবল basic ROM, provide stable, reliable instruction, faster access speed but read only. এটা হলো রিড অনলি মেমোরি, বুঝছেন? রিড অনলি মেমোরি, ক্রুশিয়াল ফর সিস্টেম স্টার্টআপ, বায়োস, ফায়ারওয়াল। ওই স্টার্টআপের জন্য দরকার আর কি। আমি যখন কম্পিউটার অন করি, যখন অন করি তখন এটা কাজ করে থাকে। ডিফারেন্ট অ্যামাং ফ্লপি ডিস্ক, হার্ড ডিস্ক, সিডি এবং পেন ড্রাইভের ভিতরে ডিফারেন্সটা কি? আমরা এগুলো পড়ে আসছি অলরেডি। ফ্লপি ডিস্ক এখন নাই, আমি পাইছিলাম, আমি 2004 সালে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হই, তো আমাদের রিপোর্ট করা লাগতো, তখন আমি ফ্লপি ডিস্ক ইউজ করতাম, বুঝছেন?
স্যারদের রিপোর্ট দেওয়ার জন্য। সো ফ্লপি ডিস্ক তখন ছিল, সো এখন নাই। সো এটা একটা স্টোরেজ ডিভাইস, আমার ইয়ার মতো সিডির মতোই ফ্লপি ডিস্ক ছিল, স্কোয়ার ছিল আর কি, নাকি স্কোয়ারের মতো না রাউন্ড ছিল ঠিক ভুলে গেছি, অনেক আগে, বছর আগের কথা। তো ওল্ড স্টোরেজ ডিভাইস, এটা আমার 1.44 MB পর্যন্ত সে স্টোর করে রাখতে পারো, ল ক্যাপাসিটি, আউটডেটেড টুডে, এখন এগুলো ইউজ হয় না। হার্ড ডিস্ক ড্রাইভ, আমরা ফ্লপি ডিস্কের রিপোর্ট জমা দিতাম স্যারদের কাছে। হার্ড ডিস্ক ড্রাইভ হলো মেইন স্টোরেজ ইন কম্পিউটার, আমার লার্জ ক্যাপাসিটি ফিক্সড ইনসাইড কম্পিউটার, এটা কম্পিউটারের ভিতরে ইনসাইড ফিট করা যায়। হার্ড ডিস্ক ড্রাইভটা হলো আমার, এসএসডিটা হলো ইনবিল্ট, আর হার্ড ডিস্ক ড্রাইভটা আমি অ্যাড করতে পারি মেমোরি অ্যাড করতে, বলি না আমরা মেমোরি অ্যাড করবো, এটা হলো হার্ড ডিস্ক ড্রাইভ। সিডি সিডি দিয়েও আমরা করতাম অনেক সময়। আমি যখন এক্সিম ব্যাংকে ছিলাম 2014 থেকে আমি 2017 পর্যন্ত আমি বেসেল দেখতাম। সো বেসেল রিপোর্ট যখন সাবমিট করতাম বাংলাদেশ ব্যাংকের কাছে, তখন আমরা সিডি সাবমিট করতাম বাংলাদেশ ব্যাংকের কাছে। পেনড্রাইভটা এখনো আছে, এটা পোর্টেবল, আমি আমার পিসি ডাটাগুলো আমি পেনড্রাইভে ডুপ্লিকেট করে রাখতে পারি। ডট ম্যাট্রিক্স এবং লেজার ম্যাট্রিক্সের ভিতর ডিফারেন্স কি? ডট ম্যাট্রিক্স হলো ইউজ পিনস টু স্টিক দ্য ইঙ্ক। আচ্ছা, আমি এটা একটা গল্প বলি। আমার এক ফ্রেন্ড ছিল, আমার ফ্রেন্ড বাংলাদেশ ব্যাংকে চাকরি করে এখন, বাট ওর বাবা চাকরি করতে হলো সোনালী ব্যাংকে। সোনালী ব্যাংকে উনি অডিটর ছিল, অডিট করতো। সো আমি একবার ওনার বাসায় গেছিলাম, সো উনি অডিট রিপোর্ট জমা দেওয়া লাগতো। সো অডিট রিপোর্ট জমা দিত কিভাবে? টাইপ করতো। সো টাইপ করতো কিভাবে উনি? একটা মেশিন ছিল, মেশিনে কতগুলা হাতা ছিল এরকম, ঠিক আছে? সো ধরেন এখানে কি, আমি একটু একে বোঝাই। ধরেন এটা একটা কিবোর্ড, এটা কিবোর্ড, ধরেন এখানে এ আছে, বি আছে, সি আছে, ডি আছে। তো এতে চাপ দিলে এখানে একটা ইয়া ছিল, ধরেন এখানে পেপার, এখানে আমার পেজটা, এখানে আমার পেজ, আমার এখানে চাপ যখন দিতাম, এখানে এই জিনিসটা লাঠির মতো এটা উঠতো, এখানে এসে পড়তো, এই অক্ষরটা এখানে পড়তো, তারপর আমি বি অক্ষরটা এখানে পড়তো, এবং এখানে ধরেন আমি ব্যাংক, এবি ব্যাংক যদি লিখি, তো এখানে চাপ দিলে, এখানে ক্লিক করলে ওইখানে গিয়ে আমার ওই লাঠির মতো এই জিনিসটা চাপ দিত আর কি। এটা কিভাবে বুঝাবো? ধরেন এটা টাইপ মেশিন না? হ্যাঁ, টাইপ মেশিন। টাইপ মেশিন, টাইপরাইটার মেশিন ভাই। হ্যাঁ হ্যাঁ, টাইপ। টাইপরাইটার। তো ডট ম্যাট্রিক্স প্রিন্টার, এটা এই টেকনোলজিটা ইউজ করে ওই টাইপ মেশিন গুলা কাজ করতো আর কি। লেজার প্রিন্টার কি করতেছে? আপনার স্ক্রিনে, আপনি মনিটরে যে জিনিসটা দেখতেছেন, ওইটা আপনি কি করতে পারতেছেন? আপনি প্রিন্টের ইনস্ট্রাকশন দিলে আপনি প্রিন্ট হয়ে যাচ্ছে, টোনার ইউজ করে হচ্ছে, রাইট? আমরা যেটা ইউজ করি, সহজ কথা, আমরা এখন যেটা ইউজ করি এটা লেজার প্রিন্টার। আর আমার ওই সময় যেটা ইউজ করা হইতো টাইপ মেশিন, ওইটা হলো আমার ডট ম্যাট্রিক্স প্রিন্টার টেকনোলজি ইউজ করে করতো আর কি। স্পিড কি? এটা স্লোয়ার, এটা ফাস্টার। প্রিন্ট কোয়ালিটি এটা লোয়ার, গুড ফর টেক্সটের জন্য ঠিক আছে, বাট এটা হাই। আমার এখানে আমার শুধু টেক্সট আমি করতে পারবো, বাট আমি যদি ইয়া করি, আমি যদি পিকচার করতে যাই, পিকচার তো করা সম্ভব না। নয়েজ লেভেল, এটা নয়েজি, ঠাস ঠাস আওয়াজ হইতো, বাট এটা আমার কোয়াইট, কোনো সাউন্ড হয় না। অপারেশনাল কস্ট হলো চিপ আপফ্রন্ট, বাট আমার টাইম কস্ট বেশি, টাইম অনেক লাগতো, বাট এটা হলো টোনার লাস্ট লঙ্গার। কারো সমস্যা? না, ঠিক আছে ভাই। কম্পিউটার সফটওয়্যার এবং ইটস টাইপ, সফটওয়্যার এবং টাইপস গুলা কি কি? সো আমার সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সো আমি একটা জিনিস বলছিলাম আপনাদেরকে, আমি বলছিলাম যে আমি যে কাজ করতেছি আমি দুই ভাবে করতে পারি, উইন্ডোর মাধ্যমে করতে পারি, ম্যাকবুকের মাধ্যমে করতে পারি, আমার দুইটাই ছিল। আমি একটা খুব শখ করে একটা ম্যাকবুক কিনছিলাম, যেহেতু আমি আইফোন ইউজার হই 2021 সালে। তো তখন আমি একটা অ্যাপল ওয়াচও কিনি। তো এইটা, যদিও এটা নাই, এই হাতেরটা না, আরেকটা অ্যাপল ওয়াচ ছিল আমার। তো তখন আমার মনে হয়েছে আমি আমার ল্যাপটপটা চেঞ্জ করে ফেলবো, আমি অ্যাপল ফ্রেন্ডলি হয়ে যাব, আমার অ্যাপল ভালো লাগতেছে। তো আমি আমার ল্যাপটপটা অ্যাপল বানায় ফেলবো, একটা ম্যাকবুক কিনছিলাম। সো এটা ইউজও করছি, বাট ওইখানে বাংলা ফ্রন্ট নাই। সো আমি মেটামেটরে কাজ করতে গিয়ে অনেক কাজ করা লাগে, সো বাংলা ফ্রন্ট নাই, অনেক কিছুই নাই। সো আবার অনেক কিছু আছে, সো আমি কেন জানি পারি নাই। আমি মোবাইলটা চেঞ্জ করতে পারছি, ঘড়িটা চেঞ্জ করতে পারছি, বাট আমি ম্যাকবুক ইউজ করতে পারি নাই। আমার কাছে মনে হয় নাই সবকিছু করতে পারবো, ওইখানে আবার বাংলা ফ্রন্ট আনার জন্য আমাকে মানে পে করা লাগে। সো ওইরকম আর কি জিনিসটা। সো উইন্ডোটা আবার আমাদের জন্য ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি। সো আমি যে পয়েন্টে গল্পটা বলা, ওই পয়েন্টটা হলো মেন পয়েন্টটা আসলে কি, যে উইন্ডো একটা অ্যাপ্লিকেশন, ঠিক আছে? এটা আমি সিস্টেম সফটওয়্যার বলতেছি, যে সিস্টেমে আমি কি করতেছি, আমি ওয়ার্ডে কাজ করতেছি, এক্সেলে কাজ করতেছি, আমি ফাইল সেভ করে রাখতেছি, ভিডিও এডিট করতেছি, ইন্টারনেটে ঢুকতেছি, সবকিছু আমি কি যে সিস্টেমে করতেছি, যে
মানে যে সিস্টেমটাকে ইউজ করে করতেছে ওইটাই আমি বলতেছি উইন্ডোজ, অথবা আমার ম্যাক, উইন্ডোজ হইতে পারে, ম্যাক হইতে পারে, অ্যান্টি ঠিক আছে, লিনাক্স হইতে পারে। অ্যান্টিভাইরাসটা না। সো ম্যানেজ হার্ডওয়্যার ফাংশনালিটি কি? এটা ম্যানেজ হার্ডওয়্যার অ্যান্ড রান অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কন্ট্রোল সিস্টেম অপারেশন, ফাইল ম্যানেজমেন্ট, মাল্টিটাস্কিং, এই কাজগুলো সে করে থাকে। এবার সেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? তাইলে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো আমি এর বাইরে আমি যত কিছু করি, যত সফটওয়্যার আছে, আমি আমার একটা আমার পিসিতে কি ইউজ করে থাকি? মোস্ট কমন হলো এমএস ওয়ার্ড ইউজ করে থাকি, এক্সেল ইউজ করে থাকি, ফটোশপ ইউজ করে থাকি, ওয়েব ব্রাউজার ইউজ করে থাকি, রাইট? আমি এই যে জিনিসগুলো ইউজ করতেছি, কাকে ইউজ করে করতেছি? এই সফটওয়্যারগুলো ইউজ করতেছি আমি আমার সিস্টেম সফটওয়্যারকে ইউজ করি। আমি সিস্টেম সফটওয়্যারকে ইউজ করে আমি এই সফটওয়্যারগুলো, অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ইউজ করতেছি। যে পারফর্ম ইউজার স্পেসিফিক টাস্ক, এডিটিং, ক্যালকুলেটিং, হেল্প ইউজার ক্রিয়েট ডকুমেন্ট, এডিট ফটো, এগুলো আমি করে থাকি। সো এগুলো হলো আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর সিস্টেম সফটওয়্যারটা হলো আমি যে মাদার সফটওয়্যারটা, যেটা দিয়ে আমার কম্পিউটারটা রান হয়। হোয়াট ইজ সফটওয়্যার? আমরা সফটওয়্যার নিয়ে অনেক কথা বলে ফেলছি, এখন আসছি কেন সফটওয়্যার ডেফিনিশন কি। সফটওয়্যার ইজ এ সেট অফ ইনস্ট্রাকশন অর প্রোগ্রাম দ্যাট টেল কম্পিউটার হোয়াট টু ডু। কিভাবে সেট অফ ইনস্ট্রাকশন? এটা অবশ্যই একটু আগে বলে আসছি আমরা। আমি দুয়ে দুয়ে যোগ করতেছি, 4 হচ্ছে। সো এটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই কারণে 4 হচ্ছে, আদারওয়াইজ হইতো না। আমি সেভ অপশনে ক্লিক করলে আমার সেভ হয়ে যাচ্ছে, তার মানে ইনস্ট্রাকশন দেওয়া আছে। দুইটা মেইন টাইপ, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই দুইটা পড়ে আসছে, এটা তার যাব না। হোয়াট ইজ এপিআই? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেসটা কি? অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেসটা বলতেছে যে ইটস অ্যালাউ ডিফারেন্ট সফটওয়্যার সিস্টেম টু কমিউনিকেট অ্যান্ড ওয়ার্ক টুগেদার, অ্যাক্ট লাইক ট্রান্সলেট, সেন্ডিং রিকোয়েস্ট এবং রিসিভিং রেসপন্স বিটুইন দ্য প্রোগ্রাম। এক্সাম্পল, when booking a flight on a travel app, it uses an API to get flight data from the airline system. So আমি একটা এক্সাম্পল দিছি, কিসের এক্সাম্পল? আমি ফ্লাইট অ্যাপ থেকে আমি শেয়ার ট্রিপ ইউজ করে থাকি, তো শেয়ার ট্রিপ কার অ্যাপ? এই অ্যাপটা, শেয়ার ট্রিপের অ্যাপটা কার আমাকে বলেন তো। শেয়ার ট্রিপ কোম্পানির, এটা একটা ট্রাভেল এজেন্সি, তারা তাদের অফিসটা হলো বনানীতে এবং কল সেন্টারটা হলো বসুন্ধরাতে। সো তারা একটা ট্রাভেল এজেন্সি চালায়। সে কি ফেসিলিটিস দেয় আপনাকে? আমার হোটেল বুকিং এর ফেসিলিটিস দেয়, এয়ার টিকিট কাটার ফেসিলিটিস দেয়। তো আমি শেয়ার ট্রিপে ঢুকে আমি কি করতে পারি? বিমান বাংলাদেশের এয়ার কাটতে পারি, বিমান বাংলাদেশের টিকিট কাটতে পারি। এখন আমাকে বলেন তো, বিমান বাংলাদেশ সে একটা সফটওয়্যার অ্যাপ ম্যানেজ করে, রাইট? সে একটা অ্যাপ ম্যানেজ করে। তো সে যে অ্যাপটা ম্যানেজ করে, বিমান বাংলাদেশের কয়টা টিকিট আছে? আমি ধরেন ঢাকা টু চেন্নাই যাব, সো ওখানে 2টা টিকিট খালি আছে, সরি 20টা টিকিট খালি আছে। তো এই 20টা টিকিট যে খালি আছে, সো শেয়ার ট্রিপ কিভাবে জানে? শেয়ার ট্রিপের অ্যাপ কিভাবে জানে? কারণ এটা কন্টিনিউয়াসলি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে মানুষ বুকিং দিচ্ছে। সাথে সাথে আপডেট যদি না হয়, তাহলে তো সে ধরেন আমার শেয়ার ট্রিপ যদি সাথে সাথে আপডেট না হয়, এখানে তাকে আমি টিকিট কাটার অ্যাক্সেস দিচ্ছি, বাট বিমান বাংলাদেশের টিকিট নাই, শেষ হয়ে গেছে, তাইলে তো হবে না। রিয়েল টাইম হওয়া লাগবে, রাইট? রিয়েল টাইম আপডেট থাকা লাগবে। সো রিয়েল টাইম আপডেটটা কিভাবে হয়? আমার বিমান বাংলাদেশের অ্যাপের সাথে তাহলে শেয়ার ট্রিপের অ্যাপের একটা ইন্টিগ্রেশন আছে, একটা কানেকশন আছে। এই কানেকশনটা কিভাবে হয়? এপিআই এর মাধ্যমে হয়, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেসের মাধ্যমে হয়। ঠিক আছে? কোর ব্যাংকিং সফটওয়্যার এবং এমএফএস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সফটওয়্যার। এখন দেখেন, আমি আজকে বলতেছি কোর ব্যাংকিং সফটওয়্যার, ধরেন আমি মার্কেন্টাইল ব্যাংক দিয়ে যদি চিন্তা করি, সো আমার এম ক্যাশ আছে, রাইট? এম ক্যাশ আছে। এম ক্যাশটা কি? মার্কেন্টাইল ব্যাংকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। আর মার্কেন্টাইল ব্যাংক আবার টেমোনাসও ইউজ করে। তো দুইটা কিন্তু আলাদা, হ্যাঁ, দুইটা আলাদা, এই জিনিসটা শিখবো আমরা। তো কোর ব্যাংকিং সফটওয়্যারটা কি? যে সফটওয়্যারের মাধ্যমে আমার ব্যাংকটা অপারেট হয়। ধরেন আমার আমার বি একটা ব্যাংক, তার 150টা ব্রাঞ্চ আছে, এখানে অ্যাকাউন্ট, হাজার হাজার মানুষের অ্যাকাউন্ট আছে। তো এই যে কাজটা সে করতেছে, এটা হলো কোর ব্যাংকিং সফটওয়্যারের মাধ্যমে করতেছে। আর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সফটওয়্যারটা কি করতেছে? আমার শুধু মোবাইল ব্যাংকিং এর সাথে যে আমার কাস্টমার আছে, ওদের রেকর্ড রাখতেছি, আমি অ্যাকাউন্ট ওপেন করার সুযোগ দিচ্ছি, আমি তাদেরকে ডিপোজিট করার সুযোগ দিচ্ছি, ফান্ড ট্রান্সফার করার সুযোগ দিচ্ছি, ঠিক আছে, ওই কাজগুলো আমি বিল পে করার সুযোগ দিচ্ছি, ক্যাশ ইন ক্যাশ আউট করার সুযোগ দিচ্ছি। টোটালি ডিফারেন্ট সফটওয়্যারে চলে। সো কোর ব্যাংকিং সফটওয়্যারে ম্যানেজ ডিপোজিট, লোন,
ট্রানজেকশন আমার কথাগুলোই বলছে, আর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস কি করতেছে, পেমেন্ট এবং ফান্ড ট্রান্সফারে হেল্প করতেছে। ইন্টিগ্রেটেড ব্যাংকিং ইআরপি সিস্টেম এবং ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি। সো আমার ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিটা কি? আমার ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজি আমি ফেজ ইমপ্লিমেন্টেশন করি, গ্রাজুয়ালি মডিউল রোল আউট টু ম্যানেজ ডেটা সিনক্রোনাইজেশন এন্ড কাস্টমাইজেশন চ্যালেঞ্জ। আমি এক আচ্ছা, ইন্টিগ্রেটেড ব্যাংকিং সিস্টেমটা হলো, ইন্টিগ্রেটেড ব্যাংকিং ইআরপি সিস্টেমটা হলো আমার ব্যাংকগুলো যেভাবে যে সিস্টেমে রান হচ্ছে, আমার যে সিস্টেমে ব্যাংকগুলো রান হচ্ছে, ঠিক আছে, ওইটা আলোচনা করবো এখানে। ইমপ্লিমেন্টেশন স্ট্র্যাটেজিটা কি, আমার ইন্টিগ্রেটেড ব্যাংকিং স্ট্র্যাটেজিটা কি? ভাইয়া, জি, ইয়ার ইআরপিটা কি ছিল, যে ইআরপিটার মিনিংটা এলাবোরেশন? ওইটা তো আমিও ভুলে গেছি, কেউ কি জানেন? এটা কি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। আচ্ছা, আমরা একটু পড়াটা বোঝার চেষ্টা করি, হ্যাঁ, দেখি ফাইন্ড আউট করতে পারি কিনা। ফেজ ইমপ্লিমেন্টেশন, গ্রাজুয়াল মডিউল রোল আউট টু ম্যানেজ ডেটা সিনক্রোনাইজেশন, কাস্টমাইজেশন চ্যালেঞ্জ, কম্প্রিহেন্সিভ ট্রেনিং, আমরা রেগুলার স্টাফদের ট্রেনিং দেওয়া লাগবে। এটা হলো স্ট্র্যাটেজি, আমরা স্ট্র্যাটেজি পড়তেছি, ঠিক আছে, ইআরপি সিস্টেমের স্ট্র্যাটেজিটা পড়তেছি। কাস্টমাইজেশন চ্যালেঞ্জ, ফ্লেক্সিবল ফিচার টাইটেল ব্যাংকিং, এইচআর এবং ইনভেন্টরি নিড, ডেটা সিনক্রোনাইজেশন, রোবাস্ট প্রোটোকল ফর কনসিস্টেন্ট একুরেট ডেটা অ্যাক্রস অল মডিউল, রিয়েল টাইম মনিটরিং আমি করে থাকি। বেনিফিট গুলা কি কি? ইমপ্রুভ ডেটা অ্যাকুরেসি, ইনফর্মড ডিসিশন মেকিং এবং ইনক্রিজ অপারেশনাল এফিসিয়েন্সি। আচ্ছা, আমরা আবার সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যারে চলে গেছি, এই ডিফারেন্সটা পড়বো না, আমরা অলরেডি জানি। সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কাজটা কি। আমরা একটু অন্য পড়ায় চলে যাচ্ছি, আমরা এই স্লাইডটা এটা আমি পরে ক্লাসে বুঝাই দিব, ঠিক আছে, এই স্লাইডটা আমি বাদ রাখলাম, এটা পরে ক্লাসে বুঝাবো। তো ডিফাইন ফলোইং দা, আমরা এখন চলে যাচ্ছি ডিফাইন একটা পড়ায়, আমার ইন্টারনেট, আইপি, ডিএনএস, হাইপার লিঙ্ক এবং ইউআরএল, ইমেল, এই জিনিসগুলো দেখবো। ইন্টারনেটটা কি? ইন্টারনেট হলো গ্লোবাল নেটওয়ার্ক কানেক্টিং মিলিয়ন অফ কম্পিউটার ফর শেয়ারিং ইনফরমেশন এবং কমিউনিকেশন, ঠিক আছে। সো ইন্টারনেটের মাধ্যমে আমি কি করতেছি, আমি পুরো গ্লোবালকে আমি যে কোনো কিছুতে অ্যাক্সেস নিতে পারতেছি। ইন্টারনেট হলো আমার একটা ফেসিলিটিস, আমাকে সুযোগ সুবিধা দিচ্ছে। কি সুবিধা দিচ্ছে? যে আমার কানেক্ট করার সুবিধা দিচ্ছে, আমি একটা শব্দ লিখলাম, কানেকশন করার সুবিধা দিচ্ছে, ঠিক আছে। ইন্টারনেট আমাকে কানেক্ট করার সুবিধা দিচ্ছে কিসে? মিলিয়ন অফ কম্পিউটার, কানেক্টিং মিলিয়ন অফ কম্পিউটার ফর শেয়ারিং ইনফরমেশন এবং কমিউনিকেশন। আপনি বুঝেন নাই আমি জানি, আমি একটু ডিটেলে বলতেছি। প্রথমে বুঝেন যে ইন্টারনেট আমাকে কানেকশন করার সুযোগ দিচ্ছে, মিলিয়ন অফ কম্পিউটারে কানেকশন করার সুযোগ দিচ্ছে। এখন ধরেন আমার কাছে একটা পিসি আছে, আমি যে ক্লাস নিচ্ছি এটা একটা পিসিতে ক্লাস নিচ্ছি। সো এই পিসির সাথে কি আমি পুরো বিশ্বের যে কেউ আমার পিসিতে ঢুকতে পারবে, কানেক্ট হইতে পারবেন? না, পারবে না। বাট আমি যে মেটামেন্টরের একটা ওয়েবসাইট মেনটেন করি, ঠিক আছে, ওয়েবসাইটের কাজটা আমি আমার পিসি থেকে করি। আমি এখানে আপলোড দেই, আমি এখানে ফ্রি ক্লাস দেই, এখানে আমি ধরেন আমি ফ্রি স্যাম্পল নোট দেই। আমি যখন www.metamentor center যখন আমি কি করতেছি, যখন আমি জিনিসগুলো আপলোড দিচ্ছি আমার কম্পিউটার থেকে, বিশেষ যে কেউ আমার সার্চ দিয়ে এইটার অ্যাক্সেস পাচ্ছে। তার মানে কি, কেন পাচ্ছে? কারণ আমি যতটুকু অ্যাক্সেস দিব ততটুকু সে পুরো বিশ্বের মানুষ পাবে। কিভাবে পাবে? ইন্টারনেট ইউজ করে পাবে। ক্লিয়ার? ইন্টারনেট প্রোটোকল, আইপি হলো ইন্টারনেট প্রোটোকল, ইউনিক অ্যাড্রেস। আমি কি করতেছি? প্রোটোকল ইউজ করতেছি, ইউনিক অ্যাড্রেস ইউজ করতেছি, ইউনিক অ্যাড্রেস দ্যাট আইডেন্টিফাই এ ডিভাইস অন দ্য ইন্টারনেট, হেল্পিং ডেটা রিচ দ্য রাইট ডেস্টিনেশন। আমাদের প্রত্যেকটা পিসির একটা আইপি আছে, রাইট? প্রত্যেকটা পিসির একটা আইপি আছে। সো আমি আইপি শেয়ার করলে যে কেউ আমার পিসিতে অ্যাক্সেস নিতে পারবে, ওইটা বলতেছি ইন্টারনেট প্রোটোকল। সো আমি আইপি ইউজ করে কিন্তু আমি প্রোটেক্ট করতেছি, আমার পিসির অ্যাক্সেস যাতে সবাই না নিতে পারে, ওইটা প্রোটেক্ট করতেছি।
সমস্যা হলে সাথে সাথে বলবেন। ডোমেইন নেম সিস্টেম, ডিএনএস, convert a website name like google.com into IP address computer understand. আমি কি করতেছি, ডোমিন, আমি বললাম না যে www.metamentorcenter.com, metamentorcenter.com, এখানে তিনটা জিনিস কাজ করছে, আমি একটু ক্লিয়ারলি লিখি, www.metamentor. So, এটা হলো, এই মেটামেন্টরটা হলো ডোমিন নেম, .comটা হলো ডোমিন নেম। আমি ডাব্লিউ দিয়ে কি করতেছি, আমি ডাব্লিউ দিয়ে আমি একটা ডাব্লিউ প্ল্যাটফর্মে আমি জিনিসটা ওপেন করে দিচ্ছি, আর মেটামেন্টর হলো ডোমিন নেম। যে কেউ ডাব্লিউ ডট দিয়ে মেটামেন্টর দিলে আমাকে পাবে, মেটামেন্টর না দিলে আমাকে পাবে না। সো মেটামেন্টরটা হলো আমার নাম আর কি, ডোমিন নেম মানে হলো আমার নাম, আমার মেটামেন্টর সেন্টারের নাম হলো মেটামেন্টর সেন্টার। সো যে কেউ www.metamentor center দিয়ে সার্চ দিলে সে মেটামেন্টরকে পাবে। এই ডাব্লিউ ডটে কিন্তু অনেক নাম আছে, মেটামেন্টর আছে, সিটি ব্যাংক আছে, ইবিএল আছে, সবার নাম আছে ওইখানে। হাইপারলিংকটা কি? ক্লিক টেক্সট অর ইমেজ দ্যাট লিঙ্ক টু অ্যানাদার ওয়েবসাইট অর ফাইল। হাইপারলিংক আমরা সহজ করে বুঝাই। আমি ধরেন এই লিঙ্ক, ধরেন আমি এখানে একটা লিখলাম যে এক্সেল লিখে আমি যদি হাইপার লিঙ্ক করে দিই তাহলে কিন্তু এক্সেলে চলে যায়। আমরা কিন্তু পাওয়ার পয়েন্ট স্লাইডে, আপনার এক্সপিরিয়েন্স আছে কিনা, আমি কিন্তু যদি হাইপার লিঙ্কে ক্লিক করি তাহলে কিন্তু আমার চলে যাবে, আমার এই যে গুগলে চলে গেলাম। সবাই গেছি না গুগলে? কিভাবে গেলাম? আমি হাইপার লিঙ্ক ইউজ করে কিন্তু গেছি আমি। তো হাইপার লিঙ্কটা হইলো আমার, আমি যখন আমি হাইপার লিঙ্ক করে দিব, আমি ক্লিক করলে আমি ওইখানে চলে যাচ্ছি, ঠিক আছে? সো আমার দেখবেন, আপনি যখন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, সরি, আপনি যখন এবি ব্যাংকের ওয়েবসাইটে ঢুকবেন, ওখানে হাইপার লিঙ্ক করা আছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, হাইপার লিঙ্ক করা আছে। যখন এবি ব্যাংকের ওয়েবসাইটে ঢুকে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপনি ক্লিক করবেন, সাথে সাথে আপনার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছেন? ওখানে হাইপার লিঙ্ক করা আছে। ইউআরএলটা কি? ইউনিফর্ম রিসোর্স লোকেশন, দ্য কমপ্লিট ওয়েব অ্যাড্রেস অফ এ ওয়েবসাইট। আমি ওয়েব অ্যাড্রেস আছে, প্রতিটা মেটামেন্টর সেন্টারের জন্য ওয়েব অ্যাড্রেস আছে, ওয়েব অ্যাড্রেসে ক্লিক করলে আমি ওই অ্যাড্রেসে চলে যাচ্ছি। ইমেল হলো কি? সেন্ডিং এন্ড রিসিভিং ডিজিটাল মেসেজ ওভার দ্য ইন্টারনেট। সো এটা হলো ইমেল। সো এগুলো পরীক্ষায় এসে থাকে, আপনি অবশ্যই মনোযোগ দিয়ে পড়বেন এগুলো। কারো সমস্যা না হলে পরের স্লাইডে যাব। জি ভাইয়া, প্রসিড। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এবং দ্য ইন্টারনেট কি ডিফারেন্স কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আর ইন্টারনেটের ভিতর ডিফারেন্স কি? সো এ সিস্টেম, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের একটা সিস্টেম, ইন্টারলিঙ্ক হাইপার টেক্সট ডকুমেন্ট অ্যান্ড মাল্টিমিডিয়া অ্যাসেস ওয়েব ব্রাউজার, ঠিক আছে? আমি তো মজিলা ইউজ করি, রাইট? মজিলা অথবা আমি কি অপেরা ইউজ করতে পারি, অথবা আমি কি ইউজ করব, আমি হয়তো গুগল ক্রম ইউজ করব। এই আমি মজিলা, অপেরা, গুগল ক্রম ইউজ করে আমি কোথায় যাব? আমি কি করতেছি, আমি ইউজ করে আমি ইউজ করে হাইপারলিংক ডকুমেন্টে যাচ্ছি, ঠিক আছে? মজিলা ইউজ করে আমি গুগলে অ্যাক্সেস নিচ্ছি, ঠিক আছে? গুগলে আবার অনেক কিছু থাকে ওইখানে। আমি হাইপারলিংক যদি ইউজ করি, আমি www ডট একটা হাইপারলিংক, www ডট একটা হাইপারলিংক, এখানে আমি www ডট ইউজ করে মেটামেন্টরে যেতে পারি, সিটি ব্যাংকে যেতে পারি, যে কোনো জায়গায় যেতে পারি। সো এটা হাইপার লিঙ্কের মতো কাজ করে থাকে, সহজ কথায়, এক কথায় হাইপার লিঙ্কের মতো কাজ করে। ওয়ান অফ মেনি সার্ভিস অন দ্য ইন্টারনেট ফোকাস অন ব্রাউজিং ওয়েব পেজ। সো আমার ওয়ান অফ মেনি সার্ভিস, আমার ইন্টারনেট কিন্তু অনেকগুলো সার্ভিস দিয়ে থাকে আমাকে। ইন্টারনেট শুধু যে ব্রাউজিং এর সার্ভিস দেয় তা না, ইন্টারনেট আমাকে অনেকগুলো সার্ভিস দিয়ে থাকে। তার ভিতরে হলো ওয়েব পেজ ব্রাউজ করার জন্য, ওয়েবসাইটের পেজগুলো ব্রাউজ করার জন্য আমি কি করে থাকি? www ডট ইউজ করে থাকি। ওয়েবসাইটে অনেক পেজ আছে, মেটামেন্টরের নামে পেজ আছে, আমার সিটি ব্যাংকের নামে পেজ আছে, অনেক নামে পেজ আছে। সো আমি ব্রাউজ করার জন্য আমি কি করে থাকি? আমি এই www ডটটা ইউজ করে থাকি। ইন্টারনেটকে দ্য গ্লোবাল নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক, এটা হলো গ্লোবাল নেটওয়ার্ক অফ নেটওয়ার্ক ফেসিলিটিং দ্য ভেরিয়াস ফর্ম অফ কমিউনিকেশন, ইমেল, ফাইল ট্রান্সফার, এগুলো আমার করার সুযোগ দিচ্ছে। সো দ্য ইনফ্রাস্ট্রাকচার দ্যাট এনেবল সার্ভিস লাইক দ্য www ডট ইমেল মোর। আজকে যদি আমি হোয়াটসঅ্যাপের কথা চিন্তা করি, হোয়াটসঅ্যাপ কি একটা অ্যাপ,
রাইট? একটা অ্যাপ, এটা আমার ইন্টারনেট ইউজ না করলে আমি পাবো না, ইন্টারনেট ইউজ না করলে আমি হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস পাবো না, ফাইল ট্রান্সফার করতে পারবো না, কমিউনিকেশন করতে পারবো না। সো ইন্টারনেট অনেক কাজ করে থাকে, আমার ইমেলের সুযোগ দেয়, আমার হোয়াটসঅ্যাপের সুযোগ দেয়, অনেক কমিউনিকেশনে কাজ করে থাকে, বাট আমার এই ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবটা শুধু আমাকে কি করতেছে, আমার যে পেজগুলো আছে এদিকে ওগুলো এদিকে ওইগুলো করার সুযোগ দিচ্ছে, ঠিক আছে? আয় না আয় না একটু দেখো। মেশিন অ্যাসেম্বলি এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ হলো কি বাইনারি কোডের মাধ্যমে যেটা হয়, আমার ডাইরেক্ট হার্ডওয়্যার ইনস্ট্রাকশন গুলা, ঠিক আছে? সো আপনি এই দুটো মনে রাখেন, মেশিন ল্যাঙ্গুয়েজ হলো আমার বাইনারি কোড ইউজ হয়, এক 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 অথবা শূন্য ইউজ হয়, ঠিক আছে? ওয়ান অথবা শূন্য ইউজ হয়। তো টুম্পাপুর রিয়াটা মাইক্রোফোনটা বারে অন হয়ে যাচ্ছে। সো আমার যেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ হলো আমার বাইনারি কোড, যেটা আমার কোডটা আমি কি ইউজ করে থাকি, ওয়ান এবং জিরো ইউজ করে করে থাকি। সো এটা হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হলো কি সিম্বল ইনস্ট্রাকশন রিপ্লেসিং বাইনারি কোড, এটা পরবর্তীতে আসছে। সো আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা পরবর্তীতে আসছে। মোর মোর রিডেবল বাই হিউম্যান, এটা আমার আরেকটু ইজি বোঝা। বাইনারি কোড বোঝা যেমন কঠিন, আমার এটা আরেকটু সহজ। যেমন আমার জিএমবি, এডিটি, মুভ এগুলোর সাথে আমিও পরিচিত না, জাস্ট আপনি মনে রাখেন এই জিনিসগুলা। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ হলো অ্যাবস্ট্রাক্ট মেশিন মুভ কোড ইনটু রিডেবল সিনট্যাক্স, ইজিলি রিডেবল বাই হিউম্যান। যেমন ধরেন জাবা, আমি জাবা নিয়ে কাজ করি নাই, পাইথন নিয়েও কাজ করি নাই, নাম শুনছি। এখন যেমন চলে আসছে জাবা পাইথনের সময়, এখন আমরা জাবা পাইথন দিয়ে কাজ করে থাকি। সো এটা আরেকটু আন্ডারস্ট্যান্ডেবল, একটু বোঝা যায় সহজে, ঠিক আছে? কম্পাইলার, ইন্টারপ্রিটার এবং অ্যাসেম্বলার। কম্পাইলার কি করে? কনভার্ট হাই লেভেল কোড। কম্পাইলার কনভার্ট করে, একটু মনে রাখেন, কম্পাইলার কনভার্ট করে হাই লেভেল কোড গুলা, ঠিক আছে, ইনটু দ্য মেশিন কোড অল টোন। ট্রান্সলেশন অকার এখানে বিফোর দ্য প্রোগ্রাম এক্সিকিউশনের আগে। ইন্টারপ্রিটার কি করে থাকে? ট্রান্সলেট করে থাকে। কম্পাইলার কনভার্ট করে থাকে, ইন্টারপ্রিটার হলো ট্রান্সলেট করে থাকে ইনটু হাই লেভেল কোড, ঠিক আছে? পাইথন, জাভা এগুলো ট্রান্সলেট করে থাকে। ট্রান্সলেশন অকার সিমুলটেনিয়াসলি উইথ প্রোগ্রাম রানিং। অ্যাসেম্বলার কি করে থাকে? আমার অ্যাসেম্বলি করে থাকে, কনভার্ট অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ইনটু মেশিন কোড। ট্রান্সলেশন হ্যাপেন বিফোর প্রোগ্রাম রান। What is the use of DBMS in bank? A bank has employee with information, name, design, designation, ID, salary. Draw a simple database table with example where ID is primary key. A database management system. DMBS হলো একটা database management system in a bank. If it efficiently manage vast amount of data, ensuring secure, organized এবং quick access information. Database table employee information এখানে কি আছে? আমার ID আছে, নাম আছে, designation আছে, salary আছে। ID is a primary key. Ensure unique identification. Benefit কি? Faster data access, primary payroll management, HR task, data integrity. So আমরা আমরা সবাই জানি, আমার যেমন এমপ্লয়ি আইডি এক্সিম ব্যাংকে ছিল 2010, ঠিক আছে? সো আইডি দিয়ে আমাকে চিনতো, আমার এমপ্লয়ি আইডি কত ছিল? 2010। আইডি দিয়ে ডেটাবেসে আমি সবকিছু রাখার দরকার নাই, নাম, ডেজিগনেশন, স্যালারি এত কিছু রাখার দরকার নাই। আমি আইডি দিয়ে কি করতেছি? আমি ডেটাবেস মেনটেন করতেছি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে। সো এটা কেন করতেছি? শুধু আইডি দিয়ে কেন ম্যানেজ করতেছি? সিম্পলিসিটির জন্য, সিম্পলিসিটির জন্য। কোশ্চেনটা ছিল হোয়াট ইজ দ্য ইউজ কেস অফ ডিএমবিস ইন ব্যাংক, মানে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ব্যাংকে, এটার ডেফিনেশনটা কি? ডেফিনেশনটা কি? এ ব্যাংক হ্যাজ এমপ্লয়ি উইথ ইনফরমেশন, যেমন নাম, ডেজিগনেশন, আইডি, স্যালারি। ড্র এ সিম্পল ডেটাবেস টেবিল উইথ এক্সাম্পল হোয়ার আইডি ইজ এ প্রাইমারি কি। তো আমার ডেটাবেস সিস্টেম, মানে একটা ডেটাবেস ড্র করতে বলছে, ড্র এ সিম্পল ডেটাবেস সিস্টেম। তো আমি ড্র করছি, ঠিক আছে? ডেটাবেস সিস্টেম ড্র করছে কি? আমি আইডি দিছি, নাম দিছি, ডেজিগনেশন দিছি, স্যালারি দিছি। সো সিম্পল একটা জিনিস, খুব কঠিন কিছু না। ডেটা এবং ইনফরমেশনের ভিতর ডিফারেন্স কি? ডেটা হলো র, আর ইনফরমেশন হলো প্রসেস। এক্সাম্পল দিয়ে আমি বুঝাই, 100, 200, 300 এগুলো হলো ডেটা। আমি কিছু বুঝতেছি না, 100 কি 200 কি, আমার কাছে কি 100 টাকা আছে ওইটা বোঝাচ্ছে নাকি? কিন্তু এটা হলো ডেটা, 100, 200, 300 এগুলো হলো ডেটা। পর যখন আমি বলবো যে স্যালারি ইনক্রিজ বাই 50%,
আমার স্যালারি 100 টাকা ছিল, 50% বাড়ছে, মানে এখন 150 টাকা হয়েছে। এটা ইনফরমেশন কনভার্ট হয়ে গেল, এটা ইনফরমেশনে কনভার্ট হয়ে গেল। নেচার কি র এবং আনপ্রসেস, আর এটা হলো প্রসেস। ফর্ম কি নাম্বার সিম্বল, আর এটা হলো কন্টেক্সচুয়ালাইজ এবং মিনিংফুল। ইউটিলিটি নট ডাইরেক্টলি ইউজফুল, বাট এটা ইউজফুল। এই ছিল আমার ডেটা এবং ইনফরমেশন ভিতর ডিফারেন্স। কমন ডিভাইস ইন অফিস এনভায়রনমেন্ট। আমার ইম্পোর্ট ডিভাইস হলো খুব সিম্পল পড়া, বুঝছেন? আমার আমি অফিসে কি কি আমি ডিভাইস ইউজ করে থাকি, আপনার অফিসে আপনি আপনি কি করে থাকেন? আমার ইনপুট ডিভাইস ইউজ করে থাকেন, যেমন আপনার কিবোর্ড মাউস এগুলো ইউজ করে থাকেন। আউটপুট ডিভাইস হলো প্রিন্টার ইউজ করে থাকি। প্রসেস ডিভাইস হলো আমি কি করে থাকি, আমি ইমেজ অথবা ভিডিও ইউজ করে থাকি, সিপিইউ ইউজ করে থাকি, তাই না? প্রসেসিং ডিভাইস হলো সিপিইউ। আমরা সিপিইউ সবকিছু প্রসেস করে থাকি। মেমোরি ডিভাইস ইউজ করে থাকি আমরা এসএসডি অথবা হার্ড ড্রাইভ ডিস্ক ইউজ করে থাকি। খুব সিম্পল পড়াশোনা, হ্যাঁ। Alternative to centralized database management system in financial service. এটা অল্টারনেটিভ কি? রিস্ক অফ সেন্ট্রালাইজড ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের রিস্ক কি? সিঙ্গেল পয়েন্ট অফ ফেলোর, আমার সব ফেল হয়ে যায় আমি যদি সিঙ্গেল পয়েন্টে রাখি। সিকিউর ভালনারেবিলিটি হয়, স্কেলেবিলিটি ইস্যু হয়। অল্টারনেটিভ কি? আমি ডিস্ট্রিবিউটেড ডাটাবেস সিস্টেম মেনটেন করব। আমার গুলশানেও একটা ডাটাবেস সিস্টেম থাকবে, আমার মতিঝিলও থাকবে। ক্লাউড বেসড সিস্টেম চালু করব। আমি জানি না অবশ্য ক্লাউড বেসড সিস্টেম এগুলো ডিটেল আমিও জানি না, টেকনিক্যাল টার্ম। ব্লকচেন টেকনোলজি ইউজ করতে পারি, হাইব্রিড অ্যাপ্রোচ ইউজ করতে পারি। আপনার নামগুলো মনে রাখেন, ভিতরে একটু বোঝার চেষ্টা করেন। ইন্টারনেট কি ব্লেসিং না কার্স? অবশ্যই ব্লেসিং। কেন? আমার ইনফরমেশন অ্যাক্সেস দিচ্ছে, আমার কমিউনিকেশনের সুযোগ দিচ্ছে, ইকোনমিক অপরচুনিটি দিচ্ছে, ইনোভেশনের সুযোগ দিচ্ছে। কার্স কেন? প্রাইভেসি ইস্যু। আমার টাকা, আমার ইনফরমেশন মানুষের কাছে চলে যাচ্ছে, সাইবার ক্রাইম হচ্ছে, এডিকশন হচ্ছে, মানুষ এডিক্টেড হয়ে যাচ্ছে ইন্টারনেটের প্রতি, মিস ইনফরমেশন হচ্ছে, অনেক কিছু খারাপ কিছু ছড়াচ্ছে। ইনফরমেশন সিস্টেমের রোলটা কি ব্যাংকিং এর ক্ষেত্রে? আমি ডিটেক্ট করতে পারি ফ্রড ডিটেকশনের ক্ষেত্রে কি রোল প্লে করে থাকে, আমি ডিটেক্ট করতে পারি আমার ফ্রড হচ্ছে কিনা, আমি অ্যালার্ট হই, ফরেন্সিক অ্যানালাইসিস করতে পারি, প্রিভেনশন করতে পারি। ইম্পর্টেন্স অফ টেকনোলজি এন্ড স্কিল হিউম্যান রিসোর্স। আমার টেকনোলজি এবং স্কিল হিউম্যান দুইটাই কেন দরকার ব্যাংকের জন্য? কেন দুইটাই দরকার? শুধু টেকনোলজি দিয়ে কি ব্যাংকিং চালাইতে পারবো, না শুধু স্কিল পিপল দিয়ে ব্যাংকিং চালাইতে পারবো? আমার দুইটাই লাগবে। কেন লাগবে? ইফিসিয়েন্সি এবং অটোমেশনের জন্য লাগবে, সার্ভিস এনহান্সমেন্টের জন্য লাগবে, ম্যানেজমেন্ট এবং অপটিমাইজেশনের জন্য লাগবে, অ্যাডাপ্টেবিলিটির জন্য লাগবে, সাস্টেনেবল গ্রোথের জন্য লাগবে। সাইবার ক্রাইম এবং দ্যার রিলেশন টু ব্যাংকিং। ব্যাংকিং এর সাথে সাইবার ক্রাইমের কি রিলেশন? সাইবার ক্রাইম যারা করে ওরা টাকা খোঁজে, কোথায় টাকা আছে, রাইট? তো ব্যাংকে টাকা আছে, এই কারণে ব্যাংকের সাথে রিলেশন। ক্রাইম ইউজিং কম্পিউটার নেটওয়ার্ক এবং ডিজিটাল প্ল্যাটফর্ম হইলে আমি এটাকে সাইবার ক্রাইম বলতেছি। হ্যাকিং হইতে পারে, ফিশিং হইতে পারে, র্যানসমওয়্যার হইতে পারে, থ্যাফট হইতে পারে। রিলেশন টু ব্যাংকিং কেন রিলেশন? ডেটা থ্যাফট, আমার ব্যাংকের ডেটা নিয়ে যাচ্ছে, ফ্রডুলেন্ট ট্রানজাকশন করতেছে, অপারেশনাল ডিসরাপশন করতেছে, আমার আমার সমস্যা করতেছে, ফাইন্যান্সিয়াল লস হচ্ছে আমার। এই যে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, আমি বলছি না যে ওইটা হলো এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এবং সিআরএম ইন ব্যাংকিং, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট ইন ব্যাংকিং। আমি একটু কনসেপচুয়ালি বলি। এন্টারপ্রাইজ রিসোর্স, আমার একটা ব্যাংকের রিসোর্স গুলা কি কি বলেন তো? আমার রিসোর্স কি কি? আমার কিন্তু অ্যাসেট বলি না, আমি অ্যাসেট যদি বলতেন আপনি লোনের কথা বলতেন, আমি অ্যাসেট বলি না। আমার রিসোর্স গুলা বলছি। আমার রিসোর্স কি? রিসোর্স হলো হিউম্যান। আমার হিউম্যান বিং, আমার এইচআর আমার রিসোর্স, আমার সফটওয়্যার গুলো আমার রিসোর্স, রাইট? আমার জি। প্রসেস, আমার যে প্রসেসটা আমি দাঁড়া করাইছি প্রসেসটা আমার রিসোর্স, এগুলো আমার রিসোর্স। কাস্টমার রিলেশনশিপটা কি? আমি কাস্টমারকে যে সার্ভিস দিচ্ছি এটা হলো কাস্টমার রিলেশনশিপ। তাহলে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, আমাকে প্ল্যান করা লাগবে, আমার ফাইন্যান্স প্ল্যান করা লাগবে, আমার হিউম্যান রিসোর্স গুলো আমি কাকে কোন জায়গায় ইউজ করবো এটা প্ল্যান করা লাগবে, প্রকিউরমেন্টে হেল্প করা লাগবে, ঠিক আছে? আমার ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য আমি কি করব? আমি আমার ওয়ার্ক এরর রিডিউস করব, আমার কোনো ভুল যাতে না হয়, মানুষ যাতে ভুল না করে, ঠিক আছে? ওয়ার্ক ফ্লোটা আমি স্ট্রং করব, রিয়েল টাইম ডেটা ম্যানেজ করব। এখন আমার যদি এই জিনিসগুলো ঠিক থাকে কাস্টমার স্যাটিসফ্যাকশন ভালো হবে।
কাস্টমার ইন্টারাকশন ভালো হবে, রিলেশনশিপ ভালো হবে, পার্সোনালাইজ সার্ভিস দিতে পারবো, মার্কেটিং এবং সেলস করতে পারবো, দুইটাই দরকার। আমার ইআরপি এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং আমাকে এফিসিয়েন্সি দিচ্ছে, আর কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট আমাকে কাস্টমারের স্যাটিসফ্যাকশন বাড়াচ্ছে। দুইটা যদি একসাথে যোগ হয় আমি সাকসেস হব। এবার একটা মজার পড়ায় চলে যাচ্ছি, যদি আমরা অনেকক্ষণ ধরে পড়তেছি বাট পড়াগুলো খুব কঠিন না, সো আমরা একটু মজা করে পড়বো, একটু মাথাটা ঠান্ডা রাখবো। আমি যেহেতু ক্লাস নিতে পারতেছি, আপনারা একটু ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। ইন্টারনেট, ইন্ট্রানেট, এক্সট্রানেট। ইন্টারনেট আমরা জানি পুরো গ্লোবাল, আমি মিলিয়ন কম্পিউটারকে আমি অ্যাড করতেছি, গ্লোবাল নেটওয়ার্ক কানেক্টিং কম্পিউটার ফর ইনফরমেশন। ইন্টারনেটটা কি? ইন্টারনেট হলো আমার প্রাইভেট নেটওয়ার্ক উইদিন দ্য অর্গানাইজেশন, ঠিক আছে? সো আমার ধরেন টেমোনাস, আমি যদি ধরেন আমি এক্সিম ব্যাংকে ছিলাম, এক্সিম ব্যাংক টেমোনাস ইউজ করতো, T24 ইউজ করতো। T24 সে কি করতো, তার 150টা ব্রাঞ্চ থাকলে 150টা ব্রাঞ্চকেই সে কানেক্ট করতো, রাইট? কানেক্ট করতো কিভাবে কানেক্ট করতো? তার দিয়ে না, ইন্টারনেট নেটওয়ার্ক ইউজ করে কানেক্ট করতো। So ওইটাকে আমি ইন্টারনেট বলবো। আমি যে সবগুলা ব্রাঞ্চকে আমি টেমোনাসের আন্ডারে নিয়ে আসছি, এটা হলো ইন্ট্রানেট। আর ইন্টারনেট হলো আমরা যেটা করতেছি, ইমেল করতেছি, ব্রাউজ করতেছি, এটা। এক্সট্রানেট কোনটা? কন্ট্রোল অ্যাসেস নেটওয়ার্ক এক্সটেন্ডিং দ্য ইন্টারনেট টু এক্সটার্নাল পার্টনার। তো আমি সাপ্লায়ার এবং ক্রেডিটরের সাথে যে আমি কি করতেছি, আমি যে তাকে সুযোগগুলো দিচ্ছি ইন্টারনেটের মাধ্যমে, এটাকে এক্সট্রানেট বলতেছি, ঠিক আছে? ধরেন আমি কি করতেছি, আমি ইন্টারনেট ব্যাংকিং দিচ্ছি, ঠিক আছে? ইন্টারনেট ব্যাংকিং দিচ্ছি, ইন্টারনেট ব্যাংকিং এর সুযোগ দিচ্ছি, মানে কি আমার ইন্টারনেট ব্যাংকিং এ সে ঢুকে কি করতে পারতেছে, ফান্ড ট্রান্সফার করতে পারতেছে, ব্যালেন্স দেখতে পারতেছে। তো ইনডাইরেক্টলি কিন্তু সে আমার সফটওয়্যারে, আমার T24 এর সে ঢোকার সুযোগ পাচ্ছে। আমি আলাদা ইন্টারফেসে দিচ্ছি, বাট আমার টেমন আছে কিন্তু সে ঢুকে কিন্তু ব্যালেন্সটা দেখতেছে।